দেখেন আমরা চলে যাই কুইক বুকসে। এটা হচ্ছে আমাদের কোম্পানি। এই কোম্পানিতে আমরা আহ, গত ক্লাস পর্যন্ত ইনভেন্টরি গুলো ইম্পোর্ট করেছিলাম। আজকে আমরা কাস্টমার রিলেটেড যে সমস্ত টুলস আছে এগুলোর ব্যবহার শিখব। যেমন কাস্টমারের আন্ডারে কি কি আছে, অনেক কিছুই আছে, বাট যেগুলো গুরুত্বপূর্ণ সেগুলো আমরা শিখব। প্রথমে আমরা শিখব এস্টিমেট, অর্থাৎ কোন একজন কাস্টমার যদি কোনো প্রোডাক্ট নিতে চায় এবং সে প্রথমে যদি কোটেশনটা জানতে চায়, তাহলে আমরা প্রথমে তাকে কোটেশন পাঠাবো। কোটেশন পাঠানোর পরে কোটেশন যদি একসেপ্ট হয়, অর্থাৎ তারা যদি তাদের সাথে যদি প্রাইসিং এ মিলে যায়, তাহলে তারা যখন অর্ডার কনফার্ম করবে তখন আমরা সেই অর্ডারটাকে কি করব, মাল ডেলিভারি দিয়ে ইনভয়েস করব। ইনভয়েস করার পরে দেখা যাবে যে ইনভয়েস মানে হলো বাকিতে বিক্রি করা। পরবর্তীতে যদি এই কাস্টমার কোনো প্রোডাক্ট ফেরত দেয় কোনো যে কোনো সমস্যার কারণে, তাহলে আমরা যেটা করব সেটা হলো ক্রেডিট নোট করব বা ক্রেডিট মেমো করব। এরপরে আসেন, আমরা ক্রেডিট মেমো করার পর যখন টাকা আমাদেরকে কাস্টমার পে করবে তখন আমরা রিসিভ মানি করব। রিসিভ মানি করার পর আহ, এরপর যদি ইনস্ট্যান্ট পেমেন্ট যদি পাই তাহলে আমরা সেলস রিসিট করব, এবং কোনো প্রোডাক্ট ফেরত বা ফেরত নেওয়ার বিনিময়ে যদি টাকা ফেরত দিয়ে দেন তাহলে সেলস রিসিট করব, মানে রিফান্ড রিসিট করব। জি, ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ হ্যাঁ, আমি আসছি, আপনি বসেন, আমি আসতেছি। ওয়ালাইকুম আসসালাম। তাহলে এই হচ্ছে আমাদের ফুল প্রসেস, অর্থাৎ আমরা এখানে ইনভয়েস থেকে শুরু করে অনেক কিছু আছে আরো, বাট ওগুলো পরে। আমরা মেইন যে আমাদের লেআউট সেটা হচ্ছে আমরা প্রথমে এস্টিমেট করব, এরপরে হচ্ছে ইনভয়েসে কনভার্ট করব, এরপরে হচ্ছে যদি কোনো প্রোডাক্ট ফেরত আসে সেটাকে আমরা ফেরত নিব, প্রোডাক্ট নিয়ে যদি রিপ্লেস করে দেই সেটা কিভাবে করব সেটা বলবো। এরপরে হচ্ছে আমরা যে বাকিতে প্রোডাক্ট বিক্রি করেছি সেটা টাকা যখন পাবো কোন মেনু ব্যবহার করে পাবো। এরপরে হচ্ছে যদি ইনস্ট্যান্ট নগদ টাকায় সেল করি তাহলে সেটা আমরা কোন মেনু ব্যবহার করলে আমাদের সহজ হবে। এবং যদি আমরা এমন হয় যে টাকা মানে ফেরত প্রোডাক্ট নেওয়ার পরে আমরা টাকাও ফেরত দিব, সেক্ষেত্রে আমরা রিফান্ড রিসিভ করব। ঠিক আছে। এর মাঝখানে আরো অনেক কিছুই থাকবে, যেমন ইনভয়েস আপনার প্রোডাক্ট ডিসকাউন্টে সেল করতে পারেন। ঠিক আছে। তারপরে হচ্ছে আবার কিছু বাকি কিছু নগদ, এইভাবে হইতে পারে, অনেকভাবেই হইতে পারে। ঠিক আছে। সবগুলোই আমরা শিখবো। ফার্স্টে হচ্ছে আমরা আহ, কিভাবে এস্টিমেট করতে হয় সেটা শিখবো। আর এস্টিমেট জিনিসটা কি, এস্টিমেট খুবই সিম্পল। যে আপনি যদি কোনো পার্টির সাথে কোনো প্রোডাক্ট বিক্রি করার জন্য কোনো হচ্ছে কমিউনিকেশন করেন, প্রথমেই আপনার প্রোডাক্টের প্রাইস কত এইটা আপনাকে কাস্টমারকে জানাইতে হবে। ঠিক আছে। এরপরে কাস্টমার দেখবে যদি সব ঠিকঠাক থাকে তাহলে অর্ডার একসেপ্ট করবে। একসেপ্ট করলে তখন হচ্ছে আপনি তাকে সার্ভিসটা দেওয়া শুরু করবেন। সার্ভিস হলে সার্ভিস দিবেন, প্রোডাক্ট হলে প্রোডাক্ট দিবেন। এরপর আপনি ইনভয়েস করবেন। ঠিক আছে। এটি হচ্ছে প্রসেস। তাহলে দেখেন আমরা প্রথমে হচ্ছে এখানে অনেকগুলো কাস্টমার আছে, আমরা গত ক্লাসে কাস্টমার অ্যাড করেছিলাম। এখন এখান থেকে যে কোনো একজন কাস্টমারকে আমি চুজ করব, যে ধরেন এমি, উনি হচ্ছে আমার একজন কাস্টমার। উনি একটা প্রপোজাল পাঠিয়েছে যে তার হচ্ছে কি কি প্রোডাক্ট লাগবে, সেই প্রোডাক্টগুলো এখানে দেওয়া আছে। এই প্রোডাক্টগুলো আমরা গত ক্লাসে অ্যাড করেছিলাম, নিশ্চয়ই আপনাদের মনে আছে। সো এখান থেকে আমি র্যান্ডমলি কয়েকটা প্রোডাক্ট নেই, যে এই প্রোডাক্টগুলোই হচ্ছে সে আমাদেরকে, ধরেন ডায়াগনস্টিক অ্যান্ড টেস্টিং ইকুইপমেন্ট আর হচ্ছে ইনহেলার, এই দুইটা আইটেম সে নিতে চাচ্ছে। এটা ধরেন 30 পিস, আর এটা হচ্ছে ধরেন 10 পিস। ঠিক আছে। এই হচ্ছে 40 পিস। এবার আসেন, এখন এটা রেট দেওয়া আছে, এটা 800, এটা হচ্ছে 280, এটা কম বেশি হইতে পারে। এরপরে আসেন, আমরা
সেলস ট্যাক্স। আচ্ছা, ডেট। ডেট হচ্ছে আজকে ডেট বাই ডিফল্ট আসছে। ধরেন আমি ধরে নিই ফেব্রুয়ারি মাসের 2 তারিখে হচ্ছে ইয়াটা ছিল। আর আচ্ছা, এখানে ট্যাক্স কি সেট আপ করা হয়নি? না, একটু দেখি সেট আপ করা আছে কিনা। আমি একটু দেখি সেট আপ করা আছে কিনা ট্যাক্স। সেলস ট্যাক্স। জানুয়ারি 1 থেকে 31, 2026 ওপেন আছে। আচ্ছা, তাহলে আমরা এস্টিমেট করলাম যে 2টা আইটেমের অর্ডার পেয়েছি এবং একটা 10 পিস, একটা হচ্ছে 30 পিস। এরপর আসেন এটাকে আমরা কি করব, এটা কাস্টমারকে পাঠাবো। কাস্টমারকে আমরা লিংক শেয়ার করতে পারি। দেখেন কি কি করতে পারি। ফার্স্টে হচ্ছে, যদি মনে হয় যে আমরা এখান থেকে লিংকটা কপি করে তাকে পাঠাবো, হোয়াটসঅ্যাপে পাঠাবো, তাহলে আমি হোয়াটসঅ্যাপে পাঠাতে পারি। ঠিক আছে, হোয়াটসঅ্যাপে পাঠাতে পারি। সে কিভাবে ওপেন করবে দেখেন। নর্মালি তো হোয়াটসঅ্যাপ সবার কাছেই আছে। জাস্ট আমরা হোয়াটসঅ্যাপে পাঠাবো। দেখেন এখানে আমি দেখেন আমি হোয়াটসঅ্যাপের এটা শেয়ার করলাম। কাস্টমার কি করবে খেয়াল করবেন ভালো করে। এবার দেখেন হোয়াটসঅ্যাপে আমি লিংক পাঠাইলাম, এটা হচ্ছে একটা সিস্টেম। আরো পাঠানোর অনেকগুলো ওয়ে আছে। ধরেন এখানে যেহেতু মেইল আইডি দেওয়া আছে, সে এই যে সেভ অ্যান্ড সেন্ড করা যাবে। দেখেন সেভ অ্যান্ড সেন্ড, সেভ অ্যান্ড সেন্ড করলে ওখানে যে মেইল আইডিটা দেওয়া আছে সেই আইডিতে ডিরেক্টলি চলে যাবে। এই যে এই আইডিতে চলে যাবে। এখন দেখেন এই যে সেন্ড, এই আইডিতে চলে যাবে। ঠিক আছে, সেন্ড করে দিলাম, তাহলে তার কাছে মেইল চলে যাবে। ঠিক আছে, মেইল চলে যাবে। আর এখানে আপনি লিঙ্কটাও শেয়ার করতে পারবেন। এই লিঙ্কটা সে ওপেন করতে পারবে। ওপেন করার পর এবার দেখেন আচ্ছা, এখন দেখেন এটা হচ্ছে কাস্টমার ওপেন করবে। ওপেন করার পরে সে কি করবে, সে হচ্ছে এখান থেকে ডাউনলোড করবে। ভালো করে দেখেন, ডাউনলোড করার পরে এখানে তো ডিটেলস দেখা যাচ্ছে না, সে ডাউনলোড করতে পারবে। এই হচ্ছে ডিটেলস। সে দেখলো যে 2টা আইটেম, একটা হচ্ছে 10 পিস, একটা 30 পিস, টোটাল $18,081। এরপরে সে যদি মনে করে যে হ্যাঁ ওকে সব ঠিক আছে, তাহলে সে অ্যাকসেপ্ট করবে। খেয়াল করবেন, এখন আমরা যে মানে এস্টিমেট যেটা করেছি, সেই এস্টিমেট করার পরে এটার বর্তমান অবস্থাটা কি। বর্তমান অবস্থা হচ্ছে, দেখেন এখানে আসেন। বর্তমান অবস্থা হলো আহ, চলে যাব কাস্টমার হাবে। কাস্টমার হাবে গেলে এখানে এই দেখেন এই যে এস্টিমেট, এস্টিমেটে গেলে এটা দেখাচ্ছে পেন্ডিং, মানে এখনো সে এটা ই করে নাই, আপনার একসেপ্ট করে নাই। আচ্ছা, এরপরে সে
এখান থেকে সবকিছু দেখার পর এই যে একসেপ্ট করতে পারে, ডিক্লাইন করতে পারে। এটা কিন্তু কাস্টমারের হাতে। ধরুন একসেপ্ট করলো, একসেপ্ট করলে দেখেন এখানে একটা মেসেজ শো করবে। এটা কাস্টমার দেখবে, আপনি দেখবেন না, কারণ এটা তো কাস্টমারের পার্ট। আপনি যেটা দেখবেন, এখানে এসে দেখলেন যে পেন্ডিং লেখা, এটাকে আপনি রিলোড দেন, দেখবেন এটা একসেপ্টেড লেখা আসবে। এই দেখেন একসেপ্টেড। একসেপ্টেড মানে এখন এটা কিন্তু নন পোস্টিং আইটেম, অর্থাৎ যতক্ষণ পর্যন্ত এই আইটেমটাকে আমরা ইনভয়েসে কনভার্ট করতে না পারবো, ততক্ষণ পর্যন্ত এটা কিন্তু কোনো ফাইন্যান্সিয়াল রিপোর্টে হিট করবে না। ঠিক আছে? এটা এখন পর্যন্ত নন পোস্টিং আইটেম হিসেবেই থাকবে। তবে এটার মানেটা হলো, এই একসেপ্টের মানে হচ্ছে আপনি আহ, একটা স্বীকৃতি পেলেন যে আপনি এখন এই প্রোডাক্টগুলো তাকে ডেলিভারি দিতে পারবেন। ঠিক আছে? এটার একটা অ্যাসিউরিটি পেলেন বা নিশ্চয়তা পেলেন, মানে অর্ডারটা কনফার্ম হলো। এখন আপনাকে সার্ভিস দেওয়ার পালা। যদি প্রোডাক্ট হয় প্রোডাক্ট ডেলিভারি দিবেন, যদি সার্ভিস হয় তাহলে তাকে আপনি সার্ভিস দেওয়া শুরু করবেন। ঠিক আছে? আচ্ছা, এবার দেখেন, যেহেতু আমি প্রোডাক্ট মনে করছি বা আমরা প্রোডাক্টই লিখছি, তাহলে দেখেন কনভার্ট টু ইনভয়েস। আপনি যেটা আমরা অটো সিস্টেমে করলাম, মানে আমার কাস্টমার আমাকে ডিরেক্টলি আমার যেই ট্রানজেকশন সেখানেই সে অ্যাপ্রুভাল দিয়ে দিয়েছে। এখন অনেক সময় ভার্বাল অ্যাপ্রুভালও দিতে পারে যে ঠিক আছে আমি তোমার ইনভয়েসটা পাইছি। আম, এখন ধরেন আপনি তো তাকে লিঙ্ক পাঠান নাই, সরাসরি আপনি যদি ডাউনলোড করে এটা পাঠান, ধরেন আপনি ডাউনলোড করে এটা পাঠাইছেন, তখন এটা তো আর একসেপ্ট করার কোনো সুযোগ নাই, এখানে তো আর কোনো লিঙ্কও নাই, কোনো কিছু নাই। তো তখন আপনাকে কি বলবে যে হ্যাঁ সব ঠিক আছে, তুমি কাজটা শুরু করো, আমি অর্ডার একসেপ্ট করলাম। তখন আপনি এটা ম্যানুয়ালি একসেপ্ট করতে পারবেন। ম্যানুয়ালি একসেপ্ট করার জন্য এখানে দেখেন অপশন আছে। এটা তো আমরা অটো করেছি, যদি আমরা অ্যানাদার আরেকটা এস্টিমেট করি তাহলে বুঝতে পারবেন যে ম্যানুয়ালটা আসলে কিভাবে করব। অন্য একজন কাস্টমার নিলাম, দেখেন অন্য একটা আইটেম নিলাম, এটা ধরেন 30 পিস, এবং এটা আমি ধরেন সেভ দিলাম। সেভ দেওয়ার পর এখন আমার এস্টিমেটের যেই সেন্টার সেখানে আমি যাব, পেন্ডিং। এবার দেখেন এই যে এই অপশনে গেলে এই যে এখানে দেখেন মার্ক একসেপ্টেড, মানে আপনি এটাকে ম্যানুয়ালি একসেপ্ট করতে পারেন। জাস্ট আপনি এখানে ক্লিক করবেন, এখানে ধরেন বাই, বাই কে, বাই ধরেন বাই অ্যান্ড্রু, মানে ওই কাস্টমার নাম দিলাম, ডেট কবে, ধর আজকের ডেট দিলাম, দিয়ে আমি ওকে দিলাম। এটা হচ্ছে ম্যানুয়াল। এবার দেখেন এটাও একসেপ্টেড লেখা আসছে, এটাকে বলা হয় ম্যানুয়াল একসেপ্ট। ওইটা হচ্ছে ডিরেক্টলি যদি কোনো লিঙ্ক দেওয়া হয় তাহলে সে কাস্টমার একসেপ্ট করতে পারবে। এরপরে আসেন হচ্ছে আমরা কনভার্ট টু ইনভয়েস। এখন আমরা প্রোডাক্ট ডেলিভারি দিয়ে আমরা একটা ইনভয়েস করব। এবার আসেন আমরা এটাকে যখন ইনভয়েসে কনভার্ট করব, দেখেন সরাসরি চলে আসছে। আচ্ছা, আমরা এখানে একটা সেটিং অফ রেখেছি মেবি, ওই সেটিংটা একটু দেখাই। আমি চলে যাব হচ্ছে অ্যাকাউন্ট এন্ড সেটিংসে, এটা আপনারা সবাই করেছেন। আহ, এইটা চলে যাবেন হচ্ছে সেল সেটিংসে। এখানে দেখেন একটা অপশন আছে, অপশনটা হলো আপনার ইনভয়েস প্রোগ্রেসিং নামে একটা অপশন আছে, দেখেন এই যেটা অফ আছে। এটার মানে হচ্ছে একটা ইনভয়েস থেকে মানে একটা এস্টিমেট থেকে আপনি মাল্টিপুল ইনভয়েস করতে পারবেন। সো আমরা এটাকে কি করি, অন করে দিই। অন করে দিলে তখন এটা ডান করে দিলাম। এখন এইখানে অপশনটা আসবে, এবং এখন যদি আপনি কনভার্ট করেন, দেখেন আপনাকে একটা মেসেজ দিবে। এই মেসেজের অর্থ হচ্ছে
আমাদের আহ, বড় কোনো অর্ডার থাকলে দেখবেন যে ফুল প্রোডাক্ট একসাথে নিচ্ছে না, ভেঙে ভেঙে নিচ্ছে। তখন এস্টিমেট তো একটাই, মানে রেফারেন্স নাম্বার একটাই থাকবে, কিন্তু ইনভয়েস হবে অনেকগুলো, দুইটা হইতে পারে, তিনটা হইতে পারে, মানে যত বারে অর্থাৎ একটা এস্টিমেটকে যতবার স্প্লিট করে পাঠাবেন ততগুলো ইনভয়েসই হবে। ঠিক আছে? এখন সেটা করার জন্য আপনাকে অবশ্যই আমি যে অপশনটা অন করলাম ওইটা আগে অন করে নিতে হবে, দেন হচ্ছে আপনি এখানে এই অপশনগুলো পাবেন। তিনটা অপশন আসছে, একটা হচ্ছে বলছে রিমেইনিং টোটাল অফ অল লাইন, মানে আপনার এই মুহূর্তে অবশিষ্ট যা আছে সেইটার টোটালটাই হচ্ছে ইনভয়েস হবে। আর একটা আছে হচ্ছে পার্সেন্টেজ অর অ্যামাউন্ট, মানে আপনি যদি চান যে নির্দিষ্ট একটা পার্সেন্ট অনুযায়ী প্রোডাক্ট মানে আপনি হচ্ছে ইনভয়েসে কনভার্ট করবেন, হতে পারে 20%, হতে পারে 10%, হতে পারে 50%, হোয়াট এভার ইট ইজ, যেইটা কন্ট্রাক্ট থাকবে সেটাই দিবেন। ম্যানুয়াল এন্ট্রি ফর ইচ লাইন, ম্যানুয়াল এন্ট্রি বলতে আপনার যদি এমন হয় দুইটা আইটেম, এখন উপরের যে দুইটা, এই দুইটা হচ্ছে আপনাকে সেন্ট্রালি কন্ট্রোল করতে হবে। সেন্ট্রাল বলতে যদি 5টা আইটেম থাকে অথবা 10টা আইটেম থাকে, সবগুলোর ক্ষেত্রে আপনার সিমিলার ফর্মুলা অ্যাপ্লাই করতে হবে। আপনি একটা মানে আলাদা আলাদা ফর্মুলা অ্যাপ্লাই করতে পারবেন না। আলাদা আলাদা ফর্মুলা বলতে ধরেন একটা বললো 50%, একটা বললো 80%, তাহলে কি দুইটা আইটেম দুই ধরনের রেশিওতে সে নিচ্ছে, তো এইটা আপনি উপরের দুইটার কোনোটাতেই পারবেন না। তখন আপনাকে যাইতে হবে কোনটাতে, ম্যানুয়াল এন্ট্রি ফর ইচ লাইন, মানে এখানে হচ্ছে আপনি আপনার মতো করে কাস্টমাইজ করতে পারবেন, যেভাবে কাস্টমার প্রোডাক্টগুলো নিবে সেভাবেই কাস্টমাইজ করে আপনি প্রোডাক্ট ডেলিভারি দিতে পারবেন। তাহলে আসেন আমরা, উপরের দুইটা ইজি, জাস্ট একটা সেন্ট্রাল ফর্মুলা দিবেন। এটা হলো একটু মানে এটা একটু দেখাইতে হবে, এটা আমরা একটু দেখাই। ক্রিয়েট ইনভয়েসে যাব, এখানে যাওয়ার পরে এবার দেখেন এখানে আমাকে বলা হচ্ছে যে আহ, এখানে যেই যে কাজটা করা যাবে না সেটা হলো ডিরেক্ট এখানে কোয়ান্টিটি লেখা যাবে না, যদিও মনে হচ্ছে লেখা যাবে কিন্তু লেখা যাবে না। আচ্ছা, এখন এইটার ওয়েটা কি, বুদ্ধিটা কি, দেখেন আমি মানে এটা কিভাবে কনভার্ট করবেন এবং কত পিস কিভাবে লিখবেন সেটা আমি বলে দিচ্ছি। প্রথমে আমরা চলে আসলাম এখানে, এখানে আসার পর দেখা যাচ্ছে যে 8,000 হচ্ছে টোটাল আপনার এস্টিমেটের ভ্যালু। এই 8,000-এর মধ্যে কতটুকু ইনভয়েসে কনভার্ট হবে, আপনি যদি কোয়ান্টিটি, এটা যেহেতু এগুলো আইটেম, এখানে আপনার কোয়ান্টিটি ওয়াইজই হচ্ছে আপনাকে আসতে হবে, যে এটা হয়তো 5 পিস, ওইটা হয়তো 7 পিস, তাহলে 5 পিসের দাম কত, 7 পিসের দাম কত, এভাবে আপনাকে এখানে ম্যানুয়াল এখানে অ্যামাউন্টগুলো বসাইতে হবে। আচ্ছা, এখন আমরা এই এস্টিমেটটাকে একটু ব্যাক করি, এস্টিমেটটা আগে ওপেন করে রাখি, ওইটা দেখে দেখে করতে হবে, সব তো আর মুখস্থ করা যাবে না। এস্টিমেট হচ্ছে, এটার নাম কত নম্বর এস্টিমেট ছিল, 1 নম্বরটা ছিল, দেখেন এস্টিমেট নাম্বার 1। আপনি ক্লাস করেন নাই আগে? আচ্ছা, তাও না বোঝার কিছু নাই, তো ইনভয়েস করবেন, আপনি একটা মাল সেল করছেন, এখন এই মাল সেল করলে কোন আইটেম সেল করছেন, কাকে কার কাছে সেল করছেন, এটার একটা ইনভয়েস করতে হবে। ঠিক আছে? আচ্ছা, খেয়াল করেন এখন এখানে, আগে তো ক্লাস করেন নাই। আ- আপনি আগের দুইটা ভিডিও দেখেন। আপনি কোন ব্যাকগ্রাউন্ডের, কমার্সের, অ্যাকাউন্টিং এর? আচ্ছা, আচ্ছা শুনেন, এইগুলো কিন্তু কোনো রকেট সায়েন্স না, এগুলো এক না বোঝার কিছুই নেই, প্রত্যেকটা মানুষই ইনভয়েসের সাথে পরিচিত। আপনি কোন একটা দোকানে যান বা কোন একটা কিছু কিনতে যান, তারা আপনাকে একটা ইনভয়েস দিচ্ছে না? ইনভয়েস মানে কি, ইনভয়েস হচ্ছে কোন কোন প্রোডাক্টগুলো আপনি নিচ্ছেন তার একটা বিবরণ এখানে দেওয়া থাকে। যেমন এখানে দুইটা আইটেম, মেডিকেল ইকুইপমেন্ট, একটা হচ্ছে ইনহেলার, একটা হচ্ছে ধরেন সার্জিক ডায়াগনস্টিক অ্যান্ড টেস্টিং ইকুইপমেন্ট, এই দুইটা হচ্ছে প্রোডাক্ট। এই দুইটা প্রোডাক্ট প্রথমে কেনার জন্য প্রপোজাল পাঠানো হয়েছে, একটা কাস্টমার দিয়েছে, নাম হচ্ছে দেখেন লেখা আছে
এই ব্যক্তির নাম হচ্ছে এমি। এমি বলছে যে এই দুইটা আইটেম নিবে, কার কাছ থেকে নিবে? এটা নিবে হচ্ছে এরিনা ফার্মাসিউটিক্যালের কাছ থেকে। আপনি ওই কোম্পানির হচ্ছে অ্যাকাউন্টেন্ট। তাহলে আপনাকে কি করতে হবে? একটা বিল দিতে হবে তাকে, তাহলে সে আপনাকে টাকা দিবে। তো সেই বিলের জন্য আগে আমরা এস্টিমেট করছি, এটা কাস্টমার অ্যাপ্রুভাল দিছে, দেওয়ার পরে এরপর আমরা তাকে প্রোডাক্ট ডেলিভারি দিব। এখন ডেলিভারি যে দিব, ধরেন এখানে আমার প্রোডাক্ট আছে 10টা, এটা আছে 30টা। এই প্রোডাক্ট এই মুহূর্তে ধরেন 5টা নিবে, আর এই প্রোডাক্ট 30টার মধ্যে ধরেন 20টা নিবে। তাহলে এটা 20টা ডেলিভারি দিছেন, আর এটা দিছেন হচ্ছে 5টা ডেলিভারি। তাহলে 20 এবং 5, এই অ্যামাউন্ট দিয়ে আপনাকে একটা ইনভয়েস পাঠাইতে হবে। পাঠানোর পরে এখানে একটা ক্রেডিট লিমিট আছে যে আমি 30 দিনের বাকিতে তার কাছে মালটা বিক্রি করছি, তাহলে সে আমাকে পেমেন্টটা করবে 30 দিন পরে। ঠিক আছে? অথবা এর মাঝামাঝি যে কোনো এক সময়ে পেমেন্ট করতে পারে। আচ্ছা, এখন দেখেন ডিসকাউন্টটা একটু, না এটা তো কন্ট্রাক্ট যখন হবে তখনই আপনার ফাইনাল যেটা এস্টিমেট, এর বাইরে আর ডিসকাউন্ট দেওয়ার কোনো মানে থাকবে না, কন্ট্রাক্ট থাকবে না। ধরুন আপনার সাথে আমার কথা হয়েছে, আমি যেমন আমরা কি করি, আমি 1 লাখ টাকার একটা পাঠাইলাম, বাজেট পাঠাইলাম, সে 1 লাখ টাকা অ্যাপ্রুভ করে নাই, সে বললো না এটা 70,000 টাকায় হইলে করো, নাইলে আমি আরেকজনকে কাজটা দিয়ে দিব, বলো না এরকম? তো 70,000 টাকা যখন কমাইলো, এটা কি আবার কাজ করার পরে কি আবার কমাবে? যা হওয়ার তা তো ওই সময়ই হবে। অর্থাৎ অ্যাপ্রুভাল হওয়ার পরে আর এটা কমানোর কোনো, না ওইটা তো ওইভাবে আপনি করে নেবেন। আপনি তখন হচ্ছে এটাকে রিভাইজ করে তাকে আলাদা আর একটা হচ্ছে ইনভয়েস পাঠাবেন, এস্টিমেট পাঠাবেন। ঠিক আছে? ওই প্রোডাক্টের রেটগুলো কাস্টমাইজ করে, যদি আপনি কমে করতে চান। এখন ধরেন আপনি যদি মনে করেন যে না এটা, শোনেন এটা বেশিরভাগ ক্ষেত্রে সার্ভিসের ক্ষেত্রে হয় যে 1 লাখ টাকার মানে সার্ভিস আপনি 70,000 টাকায় করতেছেন। প্রোডাক্টের ক্ষেত্রে সেক্ষেত্রে তো আপনাকে রেটের কথা বলবে যে এটা তুমি এত করে নাও, তখন রেটের সাথে আপনার কন্ট্রাক্ট হবে। যেমন এখানে রেট হচ্ছে 800 করে, এখানে 280 করে। সে আপনাকে বললো এটা তুমি আহ 790 করে নাও, আর এটা তুমি 260 করে নাও। একসেপ্ট করার সময়, হ্যাঁ, এক ধরেন আপনি এস্টিমেট দেখান, আমি যেরকম পাঠাইলাম, একসেপ্ট করার আগে হয়তো তার সাথে আপনার সরাসরি মিটিং হতে পারে, ফোনে কথা হতে পারে, যে ঠিক আছে তোমার এস্টিমেট আমি দেখছি, আমার কাছে আরো এরকম বেশ কিছু এস্টিমেট আসছে বা কোটেশন আসছে, তো আমার কাছে মনে হচ্ছে তোমার প্রাইসটা একটু বেশি, বাট আমি তোমার সাথেই কাজটা করতে চাই, কিন্তু তুমি একটু কমাই নাও। তুমি এটা 790 নাও, এটা তুমি 260 নাও। তখন যদি আমি পারি এগ্রি হব, না পারলে আমি বলবো যে না আমি এটাতে পারবো না, তখন হয়তো এস্টিমেট ক্যান্সেল হয়ে যাবে। আর যদি এগ্রি করি তাহলে সে অ্যাপ্রুভাল দিয়ে দিবে, তখন আমি কি করব, এটা যখন মানে তাকে প্রোডাক্ট ডেলিভারি দিব, তখন আমি রেটটা কমাই দিব। ঠিক আছে? যখন এটা অ্যাপ্রুভাল হয়ে যাবে তখন আর এটা কমানোর কোনো, করা যাবে, কমাইতে পারবেন, কিন্তু লজিক্যালি এটা তো আপনি কথা বলেই কমাইছেন, অথবা কথা বলেই অ্যাপ্রুভাল নিছেন, এরপর তো আর কমানোর কোনো প্রয়োজন হয় না। আচ্ছা, এবার আসেন যে এই 10টা থেকে 5টা আমি ডেলিভারি দিয়েছি, এবং এই 30টা থেকে 20টা ডেলিভারি দিয়েছি, এখন এইটার আমার ইনভয়েস করতে হবে। ইনভয়েস মানে একটা একটা বিল তাকে আমি পাঠাবো, যে এই হচ্ছে তোমার এত টাকা বিল আসছে, এখন এই বিলের টাকা তুমি দিয়ে দিবা। এইগুলো তো বোঝার জন্য অ্যাকাউন্টিং জানার দরকার হয় না? দরকার হয়। আচ্ছা, এইবার আসেন, এখন এটা 800 করে এক একটার প্রাইস, তাহলে 5টার দাম কত? 4,000। এখন এইখানে সরাসরি আপনি মানে 5 কোয়ান্টিটি লিখতে পারবেন না। এইটাকে যেটা কন্ট্রোল করতে হবে আপনাকে, এখানে অ্যামাউন্ট লিখতে হবে। অ্যামাউন্ট লিখতে হবে কত? 4,000। এই 4,000 লিখলে তখন এখানে 5 অটোমেটিক্যালি আসবে। ঠিক আছে? এরপর এখানে দেখেন, হ্যাঁ ডিউ অ্যামাউন্ট লিখতে হবে। তারপরে আসতেছে দাঁড়ান, 280 করে একটার দাম, তাহলে 20টার দাম কত আসে বলেন? 5,600। আচ্ছা, তাহলে দেখেন, আমি একটু আপনাদেরকে দেখাই কিভাবে আসলো। ক্যালকুলেটরে যাব, এখানে গিয়ে ধরেন 30 সরি 20 লিখবো, গুণন 280, কত হলো? 5,600। তার মানে কি
এই 20টার বিল আসবে কত? 5,600। এই 5,600 আপনি এখানে লিখবেন, এখানে লিখবেন 5,600 লিখলে এবার দেখেন আমার কত আসছে কোয়ান্টিটি, 20। ঠিক আছে। হ্যাঁ, এখন আপনি হচ্ছে চাইলে তাকে সরাসরি এখানে পাঠাইতে পারবেন। ধরেন যিনি কাস্টমার, তার কাছে তো আমাকে বিলটা পাঠাইতে হবে, তার পর্যন্ত জাস্ট আমি রিভিউ অ্যান্ড সেন্ড দিব, ডিরেক্ট তার কাছে চলে যাব। এই যে অপশনে গেলে লিঙ্ক পাওয়া যাবে, এটাও লিঙ্ক করতে পারবেন। আরেকটা মেসেজ আসবে, সেন্ড মি এ কপি। মনে আছে ওই যে আমরা সেল সেটিংস এর সময় বলছিলাম যে আপনি চাইলে আপনাকেও সিসিতে রাখতে পারেন। আপনাকে বলতে এই কোম্পানির একটা মেইল আইডি আছে, সেই মেইল আইডিতে সিসিতে থাকবে। এছাড়াও আরো একজনকে সিসি রাখতে পারবেন, আরো একজনকে বিসিসিতে রাখতে পারবেন। তাহলে কি হইতো, ওইখানে সরাসরি তারাও এই কপি পেত, ওই পিডিএফ কপিটা পেত। সেন্ড মি দিলে তাহলে আমার ওই মেইল আইডিতে যাবে, এরপর সেন্ড ইনভয়েস। এইবার দেখবেন এটা চলে গেছে, ওই কাস্টমারের কাছে চলে গেছে। এখন দেখেন আমরা ইনভয়েস যখন করব তখন কিন্তু এইটা আমাদের এই যে ইনভয়েস সেন্টারে যাবে, অথবা আপনি এই রিসেন্টে গেলেও এটা দেখতে পারবেন। এই দেখেন আমরা টোটাল 18,000 টাকার এস্টিমেট ছিল, বাট আমরা এখানে 10,584 টাকার ইনভয়েস করলাম, এখানে আরো কিছু বাকি আছে। সেকেন্ড লটে সে হয়তো বাকিগুলো নিবে। যখন সে বাকিগুলো নিবে তখন আপনি এখানে গিয়ে কনভার্ট করেন। এবার দেখেন লেখেন রিমেইনিং টোটাল অফ অল লাইন। আপনি অ্যানাদার টাইম এটাকে স্প্লিট করতে পারবেন, 5 এবং 10 অবশিষ্ট আছে, আছে কিনা বলেন, ওইটাও স্প্লিট করতে পারবেন। তাহলে আপনি যদি পুরোটা নেন তাহলে ক্রিয়েট ইনভয়েসে যাবেন। এবার দেখেন এখানে এবার দেখেন 5 এবং 10 এই দুইটা অবশিষ্ট আছে। ঠিক আছে। এরপরে আপনি এখানে এসে ধরেন আজকে ডেট দিলেন বা অন্য ডেট। না না, এটা ওই যে অবশিষ্টটা চলে আসছে, এখানে আর কোনো কিছু করা লাগবে না। ওই যে বললাম প্রথম এবং দ্বিতীয় এই দুইটার জন্য ইজি। ওইখানে আপনাকে মানে আলাদা করে এখানে কিছু লিখতে হবে না। আপনি শুধু এখানে বলবেন যে পুরোটা করবেন নাকি আংশিক করবেন। আংশিক করলে ধরেন পার্সেন্টেজ যেটা অপশন ছিল, পার্সেন্টেজ দিলেন তখন বলবে কত পার্সেন্ট, হয়তো 50% অথবা 20%। তখন ওইটা দিলে যেটা হবে, এখানে দুইটা আইটেম থাকলে দুইটার ক্ষেত্রে সিমিলার ফর্মুলা অ্যাপ্লাই হবে, মানে আলাদা আলাদা করতে পারবেন না। বুঝতে পারছেন কি? ধরেন আমরা তাহলে একটা এস্টিমেটটাকে ভেঙে আমরা দুইটা ইনভয়েস করলাম, আরো করতে পারবো। এই যে এখানে যাবেন ড্রপ ডাউনে যে শেয়ার লিংক। ঠিক আছে। আচ্ছা, ভেরি সিম্পল একটা জিনিস চিন্তা করেন, আমরা মানে প্র্যাকটিক্যাল অ্যাকাউন্টিং করছি, মানে আপনি একটা কোম্পানির প্র্যাকটিক্যাল মানে হিসাবগুলো লিপিবদ্ধ করতেছেন। প্র্যাকটিক্যাল ভাবে চিন্তা করতে হবে যে আমার একটা মানে ধরেন একটা ফার্মেসি আছে। ঠিক আছে, ফার্মেসিতে আমার একজন কাস্টমার আসছে, কাস্টমার বলছে যে আমি মানে এই দুইটা প্রোডাক্ট নিব। ঠিক আছে, এই প্রোডাক্ট দুইটা হচ্ছে আমরা প্রথমে এখানে আসে দেন, ধরেন এই হচ্ছে দুইটা প্রোডাক্ট, একটা হচ্ছে ডায়াগনস্টিক, একটা হচ্ছে ইনহেলার। এখন এই দুইটা প্রোডাক্ট যখন সে আমাকে বললো যে এই দুইটা আইটেম আমাকে দাও, এটা 20 এটা 10, বাট আমি আগে আরো দুই একটা ভেন্ডর দেখি, দেখে যার কাছ থেকে মনে হবে যে কম প্রাইসে দিতে পারবো তার কাছ থেকে নিব। ঠিক আছে, তাহলে আপনি তার মধ্যে একজন, আপনার মধ্যে এরকম আরো 3-4 জন কাছ থেকে কোটেশন দিবেন, এরপর যার কাছ থেকে মনে হবে যে অল্প টাকায় দিতে পারবে তার অর্ডারটা সে একসেপ্ট করবে। একসেপ্ট কিভাবে করবে সেটা তো দেখে গেছে। ঠিক আছে, এরপর একসেপ্ট করার পরে আসবে হচ্ছে সার্ভিসের পালা। প্রোডাক্ট দিয়ে তাকে প্রোডাক্ট ডেলিভারি দিবেন, সার্ভিস দিয়ে তার সার্ভিস দেওয়া শুরু করার পর দেন হচ্ছে এখন সে বললো যে তুমি 30 আর 10 যে আইটেম ছিল এটা একবারে আমি নিব না, আপাতত এটা 5টা দাও, এটা দাও 20টা। ওই অনুযায়ী জাস্ট আপনি ইনভয়েস করবেন, ওই কোডটাকেই বা ওই এস্টিমেটটাকেই আপনি কনভার্ট করে ইনভয়েস নিয়ে গেছেন। আচ্ছা, আমরা গত দুইটা ক্লাসে, ঠিক আছে, কোম্পানি সেটআপ করেছি, তারপর হচ্ছে
এখানে কাস্টমার অ্যাড করেছি, আপনার হচ্ছে প্রোডাক্ট অ্যাড করেছি, চার্ট অ্যাড করেছি, ট্যাক্স করেছি। এটা আমার ভিডিওতে দেখি, এই ভিডিও প্র্যাকটিস করুন। ঠিক আছে, ধরেন আপনি মানে হুট করে এসে এটা ক্লাস হয়ে গেছে, হুট করে এসে তো আপনি সব একবার বুঝুন, না বোঝার কিছুই নেই, একটু ধৈর্য ধরেন। এটা মানে 1 ঘন্টায় বা আধা ঘন্টায় বোঝার কোনো জিনিস না। এটা আপনাকে আস্তে আস্তে স্টেপ বাই স্টেপ মানে দেখতে দেখতে প্র্যাকটিস করতে করতে দেখতে যে সময় বন্ধ আছে বারবার দেখে প্র্যাকটিস নকল করতে পারেন। আচ্ছা পারেন, আচ্ছা আপনি যেটা করবেন ভিডিও দেখবেন আর আমি যা করি আমার সাথে দেখে তাই কপি করে যেখানে যাচ্ছি ওখানে যাবেন, অ্যাকাউন্ট খুলছে অ্যাকাউন্ট খুলবেন, আমি যা লিখতেছি ওটাই লেখেন, লিখতে লিখতে আপনার ব্রেনের মধ্যে ঢুকবে, এই নিজের মধ্যে আপনার এটা দেখবে কাজ। আচ্ছা এরপরে দেখেন আমরা মানে এস্টিমেট থেকে ইনভয়েস করা এই হচ্ছে একটা ধারাবাহিক প্রসেস। এখন এমন হতে পারে কাস্টমার ইনস্ট্যান্ট বললো যে আমার অথবা এই কাস্টমারই বললো যে আমি তো মোটামুটি তোমার প্রাইস সম্পর্কে জানি, আমার কোনো কোলেকশন পাঠাতে হবে, ডিরেক্ট আমাকে আইপি প্রোভাইডার থেকে এটা দিছি, এখন তুমি আবার ওটা পাঠাও। ঠিক আছে, অথবা অন্য কোনো আইডি বসিয়ে দিতে পারে, তোমার কাছ থেকে আমি এই আইডি দিচ্ছি, বাট এখন এখন প্রোডাক্ট নিচ্ছি, এই প্রোডাক্টগুলো আমাকে তুমি এই তারিখের মধ্যে ডেলিভারি দিবে। তখন আমরা কি করবো, আমরা এস্টিমেট করবো। কারণ এস্টিমেটটা হচ্ছে জাস্ট মানে কাস্টমারকে বোঝানোর জন্য যে আমার এই আইটেম এত করে আমি সেল করি, এবং তোমার সাথে প্রাইস কি মার্কেটিং করে আলোচনা করে, যার ফলে এস্টিমেটটা করা হবে। যখন সবকিছু ওকে থাকবে তখন আর এস্টিমেটের কোনো প্রয়োজন নাই, তখন দিয়ে আমরা হচ্ছে কি করবো, ইনভয়েস করবো। আবার কিছু কিছু কোম্পানি আছে এরা হচ্ছে কোটেশন এস্টিমেট এগুলো ছাড়া ডাইরেক্ট ইনভয়েস করে না। ঠিক আছে, যেগুলো বড় বড় কোম্পানি যারা, তাদের ক্ষেত্রে একটা প্রসেস থাকে, ওই প্রসেসের বাইরে তারা যায় না। যেমন দেখবেন যে আপনি যদি কোনো কোম্পানিতে চাকরি করেন, হয়তো আপনি একটা বাজেট দিচ্ছেন যে এই জিনিসটা কিনতে যাবেন, ডিরেক্ট টাকা দিবে না, সে বলবে তুমি আগে নিয়ে আসো, হচ্ছে একটা রিকোয়েজিশন নিয়ে আসো। ঠিক আছে, রিকোয়েজিশন নিয়ে আসো, এটা অ্যাপ্রুভাল হবে, এরপরে টাকা দিব। এর আগে কিন্তু টাকা দিব না। আবার কোনো কোনো জায়গায় দেখা যাবে যে অথবা ইমার্জেন্সি হয়ে গেছে, তখন ওই রিকোয়েজিশন দেওয়ার টাইম নেই, আগে কিনো, কেনার পরেও বলবে এখন রিকোয়েজিশন দেন। এরকম প্রসেস কিন্তু অনেক কোম্পানিতে আছে। আচ্ছা এবার আসলে ডিরেক্ট আমরা ইনভয়েস করব, সেই ক্ষেত্রে আমাদের এস্টিমেটের কোনো প্রয়োজন হবে না। আমরা চলে যাব এখানে, এখানে গিয়ে দেখেন এই যে এস্টিমেটে চলে যাব, এস্টিমেট। ঠিক আছে, এস্টিমেটে যাওয়ার পরে এইবার আসেন এখান থেকে, এটা হচ্ছে প্রোডাক্ট লিস্ট। এই প্রোডাক্ট কিভাবে অ্যাড করতে হয় সেটা আমরা গত ক্লাসে দেখিয়েছি, আগের ভিডিওটা দেখলেই পারবেন। এখন আসেন এখান থেকে আমরা চুজ করব যে কাস্টমার কোন প্রোডাক্ট নিবে, যে প্রোডাক্টগুলো নেবে সেই প্রোডাক্টগুলো আমরা এখান থেকে সিলেক্ট করে, এরপরে দেখা যাচ্ছে যে এই প্রোডাক্টগুলোর একটা রেট দেওয়া আছে বাই ডিফল্ট। সো এই রেটগুলো আমরা এখানে কমাইতে বাড়াইতে পারি। এখন ধরেন যদি ডিসকাউন্ট হয় সেটা আমরা দেখব। এটা হচ্ছে আমার এই আইটেমটা এই মুহূর্তে 180 পিস আছে এবং এই আইটেমটা আছে আমার এই মুহূর্তে 210 পিস। তাহলে এটা ধরেন 32 পিস নিবে, এটা ধরেন আপনার 15 পিস নিবে। আচ্ছা এখন ধরেন তার সাথে আপনার কন্ট্রাক্ট হলো যে ওভারঅল যতগুলো প্রোডাক্টই আপনি নেন না কেন এর উপরে 10% ডিসকাউন্ট হবে। তাহলে আপনি 10% লিখলেন, তাহলে 10,270-এ 10% 1,027। ঠিক আছে, এটা চলে আসছে। এরপরে আসেন এখানে আমাদের এটা আমরা বাকিতেই করব, ট্যাক্স অটোমেটিক্যালি আসছে। এখন আসেন হচ্ছে আমরা সেভ দিব, অথবা আমরা চাইলে লিঙ্ক ক্রিয়েট করতে পারি, আমরা চাইলে তাকে ডিরেক্টলি মেইল করতে পারি, সবই করতে পারবো। ঠিক আছে, এবং আপনার এই যে অর্ডারটা যা আসছে আপনি চাইলে সেটার একটা কপি কি করতে পারেন, এখানে দিতে পারেন, অ্যাটাচ করতে পারেন। ঠিক আছে, অ্যাটাচ করতে পারেন। আচ্ছা তাহলে আমরা এটাকে সেভ দিয়ে দিই আপাতত। আচ্ছা এখানে বলছে কাস্টমারের নাম মনে দিই নেই, ইউ হ্যাভ অন অর মোর এরর, ফিক্স দ্য ফিল্ড বিলো টু কন্টিনিউ। আচ্ছা ওরা বলছে যে কোনো একটা জায়গায় ঝামেলা আছে, এই যে এটা রিকোয়ার্ড,
ইনভয়েসের ক্ষেত্রে কাস্টমারের নাম রিকোয়ার্ড, এটা আমাকে দিতেই হবে। আমি এলিসিয়া রবার্টস ওনার নামে করলাম, ডেট দিলাম ধরেন এখানে মার্চ মাসের 4 তারিখ। এরপর আমি এটাকে কি করতে পারি, 7 নিউ করতে পারি, 7 ক্লোজ করতে পারি, লিঙ্ক শেয়ার করতে পারি, রিভিউ করতে পারি। আমি ধরুন সেভ দিলাম, সেভ দিলে এটা আমার সেভ হয়ে গেল। যখন আপনি ডিরেক্ট ইনভয়েস করলেন তখন কিন্তু ইনকাম জেনারেট হলো, ঠিক আছে। আচ্ছা, তাহলে আমরা ডিরেক্ট ইনভয়েস করতে পারবো। আচ্ছা, ইনভয়েসের কতগুলা ওয়ে আছে আমরা সবগুলো একটু দেখাই। একটা দিলাম হচ্ছে আমরা পার্সেন্টেজ, যতগুলো আইটেম থাকবে প্রত্যেকের উপরে 10% করে ডিসকাউন্ট থাকবে। এর ব্যতিক্রম যদি হয়, ধরেন কোনো পার্সেন্ট না, একটা নির্দিষ্ট অ্যামাউন্ট হতে পারে $50, হতে পারে $30, হতে পারে $20, ঠিক আছে। সেই ক্ষেত্রে কি করব, যেমন ওই যে বললাম যে 1 লাখ টাকার অর্ডার আমি 70,000 টাকা নিলাম, $30,000 আমি বললাম যে ওকে আমি রেট কমাবো না, আমি তোমাকে 70,000 টাকাই দিচ্ছি। তখন আমি কি করব, 30,000 টাকা আমি ডিসকাউন্টে দেখাই দিব, টোটালের উপর ডিসকাউন্ট দেখাই দিব, ঠিক আছে। আচ্ছা, এবার দেখেন এখন ওই যে রেশিও কিন্তু অটোমেটিক্যালি ও কাস্টমাইজ করে নেবে, কারণ ও তো একটা ফর্মুলায় চলে। আমি 70,000 মানে 1 লাখ টাকার জিনিস আমি 70,000 লিখলাম, 30,000 টাকা ডিসকাউন্ট দিলাম, তখন ওই 30,000 টাকা ও সিস্টেমে কিভাবে দেখাবে, ও সিস্টেমে কি করবে, ওই রেট কমাই দিবে, ঠিক আছে। রেট কমাই দিয়ে অ্যামাউন্টটা কমাই দিবে, ওইটা ক্যালকুলেশন ও পারফেক্টলি করবে, ঠিক আছে। দেখেন আমি আরো একটা কাস্টমারের নাম নেই, ডেভিড। ডেভিড, এবং এটা আমরা যেটা করব অ্যামাউন্টে ডিসকাউন্ট দিব। ডিসকাউন্ট জিনিসগুলো কেন বলতেছি, কারণ অনেক সময় ডিসকাউন্টের অপশনগুলো আসে, আপনাকে ডিসকাউন্ট দেখাইতে হয়। এবার ধরেন এইটা হচ্ছে 12 পিস, এটা ধরেন 6 পিস। এখন দেখা গেল যে 9 আর 9,600, টোটাল হচ্ছে 18,600। এই যে ডিসকাউন্টের এখানে দেখেন একটা হচ্ছে পার্সেন্ট, একটা ডলার, ডলার দিলেন, এখানে ধরেন $600 আপনি ডিসকাউন্ট দিলেন, কত, 600। এই $600 কমে এখন কত হলো, 18,000। এখন আমার যখন ট্যাক্স ক্যালকুলেশন করবে ওরা কিন্তু এখান থেকে ধরেন এই কি করবে, 600 600 9,000 টাকার প্রোডাক্ট যেটা আপনি সেল করছেন আর 9,600 যেটা সেল করছেন, দুইটা মিলে ধরেন আপনার 18,600, এর মধ্যে 600 ডিসকাউন্ট দিচ্ছেন। ও অটোমেটিক্যালি ও যেটা করবে যে 18,600-র মধ্যে 600 ডিসকাউন্ট, তাহলে 9,000-এ কত আর 9,600-তে কত, এই ঐকিক নিয়মে ও মানে ডিসকাউন্ট এটাকে স্প্লিট করে ফেলবে ওর মতো করে। এরপর আসেন হচ্ছে আমরা এটাকে সেভ দিব, সিস্টেমই করে ফেলবে, এরপর ওরা ট্যাক্স ধরবে। আচ্ছা, এখন ধরেন আমি এটা সেভ দিয়ে দিলাম, তাহলে আমার একটা গেল ডিসকাউন্ট কি, অ্যামাউন্ট, মানে টোটালের উপরে আমি একটা অ্যামাউন্ট দিলাম, আর একটা দিলাম হচ্ছে পার্সেন্টেজ। যদি এমন হয় যে 2টা আইটেম অথবা 3টা আইটেম, এর জন্য আলাদা আলাদা ডিসকাউন্ট। আপনি ধরেন এই যে এখন বর্তমানে ঈদের শপিং বা ঈদের কেনাকাটা চলছে, দেখবেন কিছু কিছু শোরুমে লেখা রাখছে, একটা প্রোডাক্টের উপর লেখা রাখছে 30% অফ, একটার উপর লেখা রাখছে 70% অফ, একটার উপর লেখা রাখছে 20% অফ। থাকে কি থাকে না বলেন। এখন ধরেন আপনি ওই 3টা আইটেম আপনি একসাথে নিলেন, ও কি 3টার জন্য আলাদা ইনভয়েস করবে, একটা ইনভয়েসই তো করবে। এই একটা ইনভয়েসে সে কি করবে, যেটা 30% সে 30% ডিসকাউন্ট দিবে, যেটা 10% সেটা 10% দিবে, যেটা 70% সেটা 70% দিবে। এখন এইটা এখানে দেখাবেন কিভাবে, এখানে তো ধরেন আমাদের এইখানে তো ডিসকাউন্টের কোনো কলাম নাই, একটা প্রোডাক্ট, একটা ডেসক্রিপশন, একটা হচ্ছে কোয়ান্টিটি, একটা রেট, একটা অ্যামাউন্ট, একটা হচ্ছে সেলস ট্যাক্স, এখানে তো কোনো কি নাই, এই কলাম তো নাই, তাহলে আমি কিভাবে এটাকে আলাদা আলাদা করে দেখাবো। আচ্ছা, আলাদা দেখানোর জন্য আপনাকে যেটা করা লাগবে সেটা হলো, এটা করার পরে এখানে আরো কাজ করতে পারেন, পিডিএফ ভিউ কি এখান থেকে দেখতে পারবেন। পিডিএফ ভিউ হচ্ছে এরকম, তারপরে ধরেন ইমেইল ভিউ, ইমেইল করলে ইমেইলটা এরকম দেখা যাবে, কাস্টমার এভাবে দেখতে পারবে, ঠিক আছে। এডিট করতে পারবেন, মানে মোটামুটি যা যা দরকার সবই করতে পারবেন। এই 5টাতে পরে আসতেছি আমরা। এইটাতে ডিসকাউন্টের যে বিষয়টা, যে আইটেম ওয়াইজ যদি ডিসকাউন্ট হয় সেক্ষেত্রে আমরা এটা কিভাবে দেখাবো। এবার আসেন হচ্ছে আমরা চলে যাই
ইনভেন্টরিতে গিয়ে আমরা ইনভেন্টরিতে যাব। এবার দেখেন, অথবা এখান থেকে ডিরেক্টলি করতে পারবেন। দেখেন প্লাসে যাই, প্লাসে গিয়ে দেখেন, প্লাসে গিয়ে আমরা যেটা করব, এখানে যাব, এখানে ক্লিক করব, করার পরে এখানে অ্যাড নিউতে যাব। অ্যাড নিউতে গিয়ে এখানে একটা নাম দিতে হবে। নামটা হচ্ছে ডিসকাউন্ট অন প্রোডাক্ট। এই দেখেন ডিসকাউন্ট অন প্রোডাক্ট, এখানে একটা ফর্মুলা দিতে হবে যে এইটার ক্ষেত্রে এটা জাস্ট একটা ফর্মুলা। %, এটাকে দেন মাইনাস মাইনাস বলতেছে এইটা কোন হেডে যাবে, এই জায়গাতে অবশ্যই এটা চেঞ্জ করতে হবে। ডিসকাউন্ট গিভেন নামে একটা ই আছে, দেখেন এখানে ছিল একটা ডিসকাউন্ট দেবেন। আচ্ছা, ডিসকাউন্ট গিভেন না থাকলে আপনি এখান থেকে ক্রিয়েট করে নেন। এটা এটা কিন্তু ইম্পর্টেন্ট। এটা বাই ডিফল্ট থাকে হচ্ছে আপনার ওই সেলস থাকে। এ দেখেন আমরা না থাকলে ক্রিয়েট করে নেব। এই যে অ্যাড নিউতে যাব, এখানে গিয়ে ডিসকাউন্ট গিভেন নামে একটা লেজার ক্রিয়েট করব। চলে আসছে, দেখেন এটার নাম দেন 4, দেন 4 বলতে ইনকামের আন্ডারে করবেন এটা। অ্যাকাউন্ট নাম্বারগুলো অটোমেটিক আসে না, এবার দেখেন চলে আসছে। এবার এটা 7 ক্লোজ দিয়ে দেন। এখন দেখেন এই যে ডিসকাউন্ট গিভেন নামে চলে আসছে। এখন এটা কত পার্সেন্ট বলছি, ধরেন এটা 20%, সরি কত টাকার উপরে, 9,000 টাকার উপরে। 9,000 হচ্ছে এই প্রোডাক্টের অরিজিনাল ভ্যালু। কত পার্সেন্ট, 20%। তাহলে এখানে 20 লেখেন। ফর্মুলা তো দিছেনি, তাহলে এই আপনার 20% আসেন, আর এখানে আসেন ট্যাক্সেবল 10 এটা টোটাল চলে আসছে অটোমেটিক্যালি। এখানে লেখেন হচ্ছে, এটাও লেখেন ডিসকাউন্ট অন প্রোডাক্ট। এটা ধরেন কত হবে, 9,600-র উপরে, তাই না? এটা ধরেন 10%। এবার দেখেন এই 960 আর 1800, এই দুইটা হচ্ছে ডিসকাউন্ট অ্যামাউন্ট শো করবে। তাহলে দেখেন যে আপনি হিসাব করেন 16,000 কত ছিল, এটা বাদ দেন, 18,600 ছিল। ওইটার উপরে এখন যে আমরা 10% একটা দিলাম, 20% একটা দিলাম 10%, এই ডিসকাউন্ট বাদ দেওয়ার পর এখন 15,840। এইটা হলো এখন আপনার প্রোডাক্টের ভ্যালু। ঠিক আছে, এখন এটাকে আপনি সেভ দেন অথবা 7 ক্লোজ দেন। 7 ক্লোজ দিলে এটা কিন্তু ডান হয়ে গেল। তাহলে আমরা দেখেন 3 ধরনের ইনভয়েস করলাম মানে ডিসকাউন্ট দিয়ে। একটা হচ্ছে ডিরেক্ট পার্সেন্ট ওভারঅল, একটা দিলাম হচ্ছে মানে ওভারঅল অ্যামাউন্ট, আর একটা দিলাম হচ্ছে আলাদা আলাদা প্রোডাক্ট থাকলে আলাদা আলাদা ভাবে ডিসকাউন্ট যেন দেওয়া যায়। এগুলো সবই কিন্তু বিক্রি করার সময়। ডিসকাউন্ট কিন্তু আরেকটা আছে, একটা এটাকে বলে কারবারি বাট্টা। মনে আছে আপনাদের যে কারবারি বাট্টা হলো যখন প্রোডাক্ট বিক্রি করবেন ঠিক তখন ঘটে ঘটনাটা। আরেকটা আছে নগদ বাট্টা, ক্যাশ ডিসকাউন্ট। সেটা ঘটে কখন,
ধরেন আপনি মাল ডেলিভারি দিছেন, কন্ট্রাক্ট হয়েছে, ধরেন কন্ট্রাক্ট হয়েছে 1 লাখ, টাকা দেওয়ার সময় বললো যে ভাই 10,000 টাকা কম নেন, বলে না এরকম? এটাকে বলা হয় ক্যাশ ডিসকাউন্ট। কারণ আমার ততক্ষণে অ্যাকাউন্টস রিসিভেবল তৈরি হয়ে গেছে, এখন তো তাকে তো কমাইতে হবে, ওই জন্য ওইটাকে কি করতে হবে, ওইটাকে বলা হয় ক্যাশ ডিসকাউন্ট, আর এটাকে বলা হয় কি, কারবারি বাট্টা। আচ্ছা, এবার আসেন হচ্ছে আমরা 3 ধরনের ইনভয়েস করলাম, 3 ধরনের ডিসকাউন্ট দিয়ে। এবার আসেন কোনো প্রোডাক্ট যদি ফেরত আসে তাহলে সেটাকে অ্যাডজাস্ট কিভাবে করবেন। মানে আমরা যদি কোনো প্রোডাক্ট ফেরত দেই, কোনো একটা মানে শপ থেকে কোনো কিছু কেনাকাটার পরে নর্মালি তারা কি করে না, টাকা ফেরত দেয় না, তারা বলে আর একটা প্রোডাক্ট নিয়ে যান, এক্সচেঞ্জ। আচ্ছা, এখন ধরেন আমরা আগে কোন প্রোডাক্ট ফেরত আসছে কোন ইনভয়েস থেকে সেটা আগে সিলেক্ট করতে হবে। ধরেন এইমাত্র যেটা করছি এটা থেকেই দিই। এখানে খেয়াল করে দেখেন যে এখানে আমরা ডিসকাউন্টে সেল করেছিলাম, এটাতেই করি কারণ এটাতে একটু ঝামেলা বেশি, এটাই আমরা করি। এখন দেখা গেল যে এই আপনার ইকেজি মেশিন ছিল 6টা, একটা ফেরত, কাস্টমার একটা ফেরত দিয়েছে, যখন বিক্রি করেছিলেন তখন 10% ডিসকাউন্টে বিক্রি করেছিলেন, ঠিক আছে? এবার আসেন আপনি চলে যাবেন কোথায়, ফেরত হইলে ক্রেডিট মেমোতে চলে যাবেন। ফেরতের ক্ষেত্রে ক্রেডিট মেমো, তাহলে আপনি বুঝতে হবে যে আপনি কি কাজ করতে যাচ্ছেন, সেটার জন্য কোন মেনুটা আপনার অ্যাপ্লাই করা দরকার সেটা করবেন। কাস্টমারের নাম দিতে হবে, এখানে কাস্টমার নাম হচ্ছে ডেভিড, ডেভিড লিখবেন। দেখেন এখানে আছে, আচ্ছা টি এ দিয়ে ডেভিড হচ্ছে এখানে এল আই লি, লিখে নিতে হবে। এখানে কাস্টমার ভুল করলে কিন্তু ইম্প্যাক্ট পড়বে না। এবার আসেন ইকেজি, এখানে প্রোডাক্ট লেখেন ই, সরি ই কে জি। আচ্ছা, এইটা দেওয়ার পরে এটার পার্সেস মানে যখন বিক্রি করেন তখন এটার মূল্য কত ছিল, মূল্য ছিল 1600 করে, এক একটার দাম $1600, 1600 করেই ছিল, এটা একটা আইটেম। এখানে আরেকটা কথা বলছে যে আপনার ডিসকাউন্ট ছিল 10%, তাহলে আপনি এখানে সেল অফ, এখানে তার দরকার নাই, ডিরেক্টলি আপনি এখানে দিতে পারেন, একটাই তো আইটেম, এই যে পার্সেন্ট, এখানে 10% ডিসকাউন্ট দিতে পারেন। কারণ ফের যখন আপনি সেল করছেন তখন যদি আপনার ডিসকাউন্টে সেল করেন, যখন প্রোডাক্টটা ফেরত আসবে তখন তো অবশ্যই ডিসকাউন্ট প্রাইসেই কনসিডার করতে হবে। $1600 প্রোডাক্ট যদি 1500 টাকায় সেল করেন, ফেরতের সময় তো 1500 টাকায় আপনি ফেরত দিবেন, 1600 তো আর ফেরত দিবেন না, দিবেন? এবার আসেন, এটা হলো আমরা কবে ফেরত নিব, ধরলাম একদিন পরে ফেরত দিয়েছে, এরপর আমি সেভ করে দিলাম, এটাকে বলা হয় ক্রেডিট মেমো। তাহলে আমরা ফেরত যখন দিব তখন ক্রেডিট মেমো করব। এবং এইটার জার্নাল কি হবে দেখেন, এই যে আমরা কিন্তু কোনো জার্নাল করি নাই, ব্যাকএন্ডে সব অটো জার্নাল হয়ে যাবে, ঠিক আছে? এবার দেখেন, দেখেন বিক্রয় ফেরতের জার্নাল কি, সবগুলো জার্নালই মানে দেখতে পারবেন। এই যে মোর অ্যাকশনে যাবেন, এ দেখেন মোর অ্যাকশনে গেলে দেখতে পারবেন, খেয়াল করেন মোর অ্যাকশন, এই যে জার্নাল, ট্রানজেকশন জার্নাল, ঠিক আছে? সব দেখতে পারবেন, সব জার্নাল দেখা যাবে। এবার দেখেন এখানে জার্নাল দেখা যাবে, এই যে
জার্নালটা আমি একটু বুঝাই দিই আপনাদের, দেখেন। খেয়াল করেন সবাই, দেখা যায় কি এইটা হচ্ছে প্রথম যখন আমি প্রোডাক্ট সেল করার পরে ইনভয়েস করি তখনকার জার্নাল। এটা ফার্স্টে দেখেন এটা কি ডেবিট, এটা ডেবিট, এটা ক্রেডিট, এটা হলো আমাদের ফেরতের জার্নাল। আচ্ছা আমরা প্রথমে বিক্রয়ের জার্নাল দেখেন, এটা আগে দেখি। হ্যাঁ, কথা কম বলি। দেখেন এটা কি এটা কি অ্যাকাউন্টস, এগুলো সব চার্টার অ্যাকাউন্টস হচ্ছে ডেবিট। ঠিক আছে কি নাই বলেন? ঠিক আছে, জি ঠিক আছে। সেল অফ প্রোডাক্ট ইনকাম, এটা হচ্ছে আপনি দুটো আইটেম সেল করছেন, যতগুলো সেল করবেন ওগুলো আলাদা আলাদা দেখাবেন। এটা হচ্ছে এক নম্বর। এটা হচ্ছে একটা আইটেমের সেলিং ভ্যালু ৯০০০, আর একটা আইটেমের সেলিং ভ্যালু কত? সেল অফ প্রোডাক্ট ইনকাম ৯৬০০। এটা কোথা থেকে আসছে? এটা বাই ডিফল্ট, কারণ আমি যেটা করছি সেখানে এটা লিখে দেইনি। আইটেম লিখছি না, আইটেম সার্জিক্যাল লাইট, তারপর হচ্ছে এখানে লিখছি কেজি। যত আইটেম আপনি লিখবেন প্রত্যেকটা আইটেমের সাথে এই লেজারটা কানেক্ট করা। আপনি দিবেন এই লেজার, আপনার আইটেম সেল করবেন কিন্তু ওই আইটেমের জন্য এই ইনকাম অ্যাকাউন্টটাকে ক্রেডিট। ঠিক আছে, তাহলে দেখেন দুটো আইটেম ছিল ৯০০০ আর ৯৬০০। একজন ক্যালকুলেটর ধরেন, একজন মোবাইলে ক্যালকুলেটর ধরেন, তাহলে হলো ১৮৬০০। এই ১৮৬০০ হচ্ছে প্রোডাক্টের ভ্যালু, এটা হচ্ছে ক্রেডিট। আর উপরে ১৭,৪৬৩। এটা হলো ডেবিট অ্যাকাউন্টস রিসিভেবল। এটা দুইটা মিলাই দাও, মিলানোর জন্য আমরা যেটা করব, আমরা এটাকে ডিসকাউন্ট দিয়েছি, মনে আছে কত পার্সেন্ট? 20%। এর ডিসকাউন্ট হচ্ছে ১৮০০। ঠিক আছে, তারপরে এটার ডিসকাউন্ট দিয়েছি 10%। ডিসকাউন্ট কত? 960। হ্যাঁ, আচ্ছা এরপরে ধরেন যতগুলো আইটেম থাকবে, মানে এটা থাক, 5টা থাক, 10টা থাক, ওরা কি করবে? 4 ধরনের ট্যাক্স ধরবে, মনে আছে? একটা হচ্ছে আপনার ডিরেক্ট হচ্ছে স্টেট ট্যাক্স, আর বাকিগুলো হচ্ছে লোকাল ট্যাক্স, সিটি ডিস্ট্রিক্ট, এই ট্যাক্স গুলো হচ্ছে বাকি। এই তিনটা ট্যাক্স যোগ করে আপনি শুধু এই দুটো কনসিডার করেন না আপাতত, ইনভেন্টরি অ্যাসেট আর কস্ট অফ গুডস। ইনভেন্টরি অ্যাসেট, কস্ট অফ গুডস, এই দুইটা বাদে, মানে 4টা বাদে বাকি সবগুলো এখানে কনসিডার করবেন। তাহলে ৯০০০ আর হলো ৯৬০০, ১৮,০০০, এটা সব যোগ করেন, চারটা যোগ করেন। কথা দেখেন, এই ৯০০০ মানে ১৮,৬০০ সাথে সবগুলো ট্যাক্স যোগ করেন, কত হয়? ২০,২২১.6। আচ্ছা এখান থেকে এখন এটা হলো ধরেন ক্রেডিট পাস, তাহলে ডেবিট পাস ও সিমিলার অ্যামাউন্ট বের করতে হবে। এটা লিখে রাখেন না, ডাইরেক্টলি লেখেন। কত হবে? কত হবে বলেন? ২০,২২১. লেখেন, এরপরে লেখেন, এটা মুছে ফেলেন, লেখেন ১৭,৪৬৩.৬০। ১৭,৪৬৩.৬০ লেখেন, দেখছেন? এর সাথে প্লাস করেন ডিসকাউন্ট ১৮০০ আর ৯৬০, কত হবে? বুঝছে? সমান হচ্ছে দুইটা। আচ্ছা ৯৮ টাকা, ওই ২ টাকা ৯৬ এটা কথা ৯৮ থেকে ৯৬। এটা হচ্ছে ১৫৮, একটা ১৯৬ ১৯৬ ১৫৮। হ্যাঁ ঠিক আছে,
198 158.98 না 96 দেখেন তো। ওটা এখানে 2টা কাজ করেছে 98 মনে হ্যাঁ 198 এখানে ক্লিয়ার দেখা যায় 198 মিলছে কিনা বলেন ভাই, আপনি বুঝছেন? আচ্ছা এখন দেখেন ভালো করে খেয়াল করেন, আমরা যখন প্রোডাক্ট অ্যাড করি, কোন প্রোডাক্ট যখন কিনি, সাথে সাথে খরচ দেখাই না, ঠিক আছে? তাহলে আপনি যে প্রোডাক্ট সেল করবেন, এই যে ধরেন আপনার এই $18,600 প্রোডাক্ট সেল করলেন, এই প্রোডাক্টের তো একটা পারচেজ প্রাইস আছে, আছে কি নাই বলেন? আছে। এখন ওইটাও তো খরচ দেখাইতে হবে, ওইটার জন্য ওরা কি করছে, এই দেখেন এই যে কস্ট অফ গুডস সোল্ড ডেবিট করছে, এটা ডেবিট মানে কি, কস্ট অফ গুডস সোল্ড মানে কি, ডিরেক্টলি প্রফিট এন্ড লস, এটা যাবে খরচ, এটা 6000 এটার জন্য, আর এটার জন্য হচ্ছে এই 9000 এর জন্য 6000, মানে যেটা 9000 সেল করতেছেন সেটার পারচেজ প্রাইস হলো 6000, যেটা আপনি 9600 এ সেল করতেছেন সেটার পারচেজ প্রাইস হচ্ছে 6000। এবার দেখেন প্রশ্ন হলো এই যে 6000 এই টাকাটা ইনভেন্টরি অ্যাসেটের মধ্যে ছিল না, আমরা যখন বলবো ক্লাসে 12,96,000 ডলারের যে অ্যাসেট ইনভেন্টরি অ্যাসেটে যোগ করলাম, যখন আমি বিক্রি করব তখন আমার কি মানে স্টকে মাল থাকবে না থাকবে না, কমবে, চলে কমে যাবে, কমে যাবে কমলে আবার অ্যাসেটের ভ্যালুটা কমবে, ইনভেন্টরি অ্যাসেট, যার ফলে এটা ক্রেডিট। কতটুকু ক্রেডিট? যতটুকু এটা পারচেজ প্রাইস ছিল, ঠিক ওইটা তাহলে কোথায় যাচ্ছে, খরচে চলে যাচ্ছে, তার মানে ওইটা খরচের মধ্যে এখন চলে যাবে, ঠিক আছে? আচ্ছা এখন এই সিস্টেমে ইনভেন্টরি ভ্যালুয়েশন করার ফলে যেটা হবে, আপনার রিয়াল প্রফিট এন্ড লসটা আপনি দেখতে পাবেন, রিয়াল প্রফিট এন্ড লস। এখন যদি আপনি চিন্তা করেন যে আপনি যা কিনবেন সব খবর দেখাবেন, তাহলে আপনার অ্যাবনরমাল লাভ এবং অ্যাবনরমাল লস হবে। আপনি এক মাসে আপনি যখন বিক্রি যখন করবেন, আপনি তো কিনবেন একদম মানে অনেক বিগ অ্যামাউন্টের কিনবেন, তাই না? বিক্রি করবেন কম কম করে, কিন্তু কিনবেন তো একবারে অনেক বেশি অ্যামাউন্টে, তাহলে যেই মাসে কিনবেন ওই মাসে তো আপনার লসের শেষ থাকবে না পুরোটাই, কারণ আপনি কিনলেন ধরেন 50 লাখ টাকার মাল, আপনি বিক্রি করেন মাসে ধরেন 2 লাখ 5 লাখ 10 লাখ, আপনি তো 50 লাখ টাকার মাল কিনছেন এক মাসের জন্য, 2 মাসের জন্য, ওইটা তো আপনি একদিনেই করে দেখাতে পারবেন না, পারবেন? ওই জন্য যতটুকু বিক্রি করবেন ঠিক ততটুকু পারচেজ প্রাইস কত সেটা যদি দেখাইতে পারেন, সেটা হবে হচ্ছে একদম অ্যাকচুয়াল প্রফিট এন্ড লসের হিসাব, বুঝা গেছে? আচ্ছা এইবার আসেন এর একটু বুঝে নেবেন, এরপরে আমরা পরের জার্নালে যাই। দেখেন এটা হলো ফেরত, ফেরতের উল্টা হবে, তাহলে অ্যাকাউন্ট সেন্সিটিভ হবে কি ক্রেডিট, আর সেলস হবে ডেবিট আর ইনকাম কমে যাবে, ঠিক আছে? ইনকাম কমে যাবে, দুটোই কথা। ইনভেন্টরি ব্যাক আসছে, আবার ইনভেন্টরি ব্যাক আসছে, তার মানে ইনভেন্টরি ডেবিট আর খরচ কমে গেছে, এটা ক্রেডিট। আর ট্যাক্স গুলো হচ্ছে কি হইছে, আগে ছিল লায়াবিলিটি মানে ক্রেডিট, এখন হয়ে যাবে ডেবিট। কতটুকু ডেবিট? যতটুকু আপনি ফেরত পেয়েছেন ততটুকুর জন্য, ক্লিয়ার? জি এই জার্নাল দুটো বোঝার চেষ্টা করবেন, যদিও এইটা মানে আপনার এটা বোঝা হচ্ছে দরকার কেন, কারণ তাহলে আপনি সঠিক কাজ করতেছেন না ভুল করতেছেন এটা বুঝতে হবে। যেমন আমি যখন কোনো একটা কাজ করি তখন আমি কিন্তু ওটা চেক এন্ড ব্যালেন্স করি, আমি যেটা করলাম এটা রেজাল্ট তো এটা হওয়ার কথা, এটা হয়েছে চেক করে দিচ্ছি, এটা চেক করতে হয়, তা না হলে আপনি যদি কাজ করেই যাবেন, কারণ একটা না যখন একই কাজ করবেন হঠাৎ করে ভুল করতেই পারে, একটা টাইপ মিস্টেক হতে পারে, আপনি কমা দিতে গিয়ে কমা দেন নাই, যেখানে ধরেন 1.7 হবে আপনি 170 দেখে ফেলছেন, পয়েন্ট দেন নাই, কিন্তু তখন কি করবেন, প্রতিটা ট্রানজাকশন এন্ট্রি দেওয়ার পরে জেনারেল সেন্স ইউজ করবেন যে এটা ঠিক আছে, তাহলে আপনি ভুলটা ধরতে পারবেন। আর যখন এটা না করবেন, ধরেন 50টা এন্ট্রি দেওয়ার পরে আপনি ভুল ধরতে পারবেন, তখন হচ্ছে আবার ব্যাকে এসে সবগুলো বুঝতে হবে, অনেক টাইম খরচ ব্যাপার, আর সাথে সাথে যদি প্রবলেম হয় সাথে সাথে এডিট করে ঠিক করতে হবে, বুঝা গেছে? এরপর আসেন ঠান্ডা লাগে,
একটা কাজ করেন, এসিটা একেবারে বন্ধ না করে 22 আছে না, ওই রিমোট কই, রিমোট তো এখানে নাই, পিছনে রিমোট আছে। ইয়ে আছে না এখানে অফিস স্টাফ। আচ্ছা, এবার খেয়াল করেন যে আমরা যে কোনো ট্রানজেকশন জার্নাল আমরা দেখতে পারবো, এবং আমরা যদি আমাদের সেল সেন্টারে চলে যাই, এটা হচ্ছে অল অ্যাপস, এটার মাধ্যমে এখান থেকে আমরা সেলস অ্যান্ড গেট পেইড এর আন্ডারে দেখেন সেলস ট্রানজেকশন, যদি সেলস ট্রানজেকশনে যাই তাহলে আমরা সেলস রিলেটেড সকল ইনভয়েস গুলো এখানে দেখতে পারবো। এবার খেয়াল করে দেখেন এখানে আমার মোটামুটি সবগুলো ইনভয়েসই দেখা যাচ্ছে, যেগুলো একটু আগে আমরা করলাম। এবার দেখেন যে কোনো একটা কাস্টমার যদি পেমেন্ট করে, যেমন এখানে আমাদের ডেভিড, এলিসা, এমি, অ্যান্ড্রু, 4 ধরনের কাস্টমার আছে, 4টা কাস্টমার আছে। যখন ধরেন ডেভিড পেমেন্ট করতে চাচ্ছে, এই দেখেন রিসিভ পেমেন্ট নামে একটা অপশন আছে, রিসিভ পেমেন্ট, আমরা এটা ব্যবহার করতে পারি, অথবা এটাও ব্যবহার করতে পারি, একই জিনিস, এই রিসিভ পেমেন্ট ওই রিসিভ পেমেন্ট সেম জিনিস। এখন আপনি বলতে পারেন যে আমি তো টাকা পাবো, তাহলে আবার এখানে পেমেন্টের কথা কেন আসছে? আচ্ছা, পেমেন্টের শব্দটা ওরা এইভাবে এই অর্থে ব্যবহার করছে যে কাস্টমার যেটা পেমেন্ট করবে সেটা আপনি রিসিভ করবেন, ঠিক আছে? তাহলে আসেন এখান থেকেও যেতে পারেন, এখান থেকেও যেতে পারেন। যদি আপনি পার্টিকুলার ইনভয়েসের টাকা রিসিভ দেখান তাহলে আপনার এখান থেকে যাওয়াটাই ইজি। দেখেন রিসিভ পেমেন্ট, এখন সেলস এন্ড গেট পেইড এর থেকে হ্যাঁ, এবার দেখেন $17,463। এখন ফার্স্ট অফ অল খেয়াল করেন এই ব্যক্তির এখানে একটা হচ্ছে একটা ছিল 12/31 আর একটা ছিল 3/4। এখন ধরেন 4 নাম্বার ইনভয়েসের টাকা আপনি পাবেন, তাহলে এই যে প্রথমে যেটা ছিল এটা আনচেক করে দেন। নর্মালি একজন কাস্টমারের কাছে যতগুলো ইনভয়েস ডিউ থাকবে, যদি যে কোনো একটা রিসিভ পেমেন্টে ক্লিক করার সাথে সাথে তার আউটস্ট্যান্ডিং ট্রানজেকশনগুলো দেখাবে যে তার কাছে এখন কতগুলো ইনভয়েসের টাকা পাওয়া যাবে, সেটা আপনি দেখবেন এই আউটস্ট্যান্ডিং ইনভয়েসের ঠিক নিচে সবগুলো লিঙ্ক শো করবে। এখন আপনি স্পেসিফিক কোনো একটা ইনভয়েসের টাকা আপনি রিসিভ করলে সেটাকে সিলেক্ট করবেন 17,463। কিন্তু এখানে আবার একটা কথা বলা আছে ক্রেডিট মেমো, একটু আগে আমরা একটা ক্রেডিট নোট করেছিলাম, যেমন $1587। এখন যখন প্রোডাক্ট সে ফেরত দিয়েছে ওইটার টাকা তো আর সে দিবে না, দিবে? আচ্ছা, না দিলে তখন কি হবে, বাকি যে মানে টাকা সেই টাকা দিবে, তার মানে 17,000 থেকে 1500 মাইনাস করলে কত হয়, 15,876 হয়। এখন এই টাকার ধরেন পার্শিয়াল পেমেন্ট করবে, পুরোটা না, পার্শিয়াল বলতে ধরেন 10,000 পেমেন্ট করবে, তাহলে 10,000 করে 10,000 লিখবেন, লিখে আপনি যাবেন 4 নাম্বারে, 4 নাম্বার থেকে 10,000 করবে, তাহলে এখানে আপনি 10,000 লেখেন। আচ্ছা, এখন মানে কুইক বুকস আপনি যদি এটা হলো সেন্টার পয়েন্ট, ঠিক আছে? এইখানে লেখা মানে ও কি করবে, ওর যতগুলো ইনভয়েস আপনার ডিউ আছে ওর মতো করে কোন ইনভয়েসে কত টাকা পেমেন্ট করবে ও সেটা মানে করবে, সিলেক্ট করবে। এখন নর্মালি ওরা যেটা করে আগের যে ইনভয়েসটা যেটা আগে আসছে আগের টাকাটা ও আগে পরিশোধ করে, আর পরেরটা পরে পরিশোধ করে। এখন আপনি যদি চিন্তা করেন না, এখন যে প্রোডাক্টটা আমি বিক্রি করেছি এইটার টাকাটা সে পরিশোধ করছে, তখন আপনাকে কি করতে হবে, এইখানে টাকা না ধরে ইনভয়েস সিলেক্ট করে এই পাশেই অ্যামাউন্টটা বসাইতে হবে, তখন এই অ্যামাউন্টটা ওরা কি করবে, এই সেন্টারে নিয়ে যাবে, ঠিক আছে? এখন ধরেন রেকর্ড অ্যান্ড ক্লোজ অথবা রেকর্ড, ধরেন আমি আমার দুইটা অপশনই আছে, উপরে ডাইরেক্টর দেওয়া যাবে, হ্যাঁ ডিরেক্ট তো হ্যাঁ উপরে দিলে ইনভয়েস উপরে দিলে সেন্ট্রালি ও হচ্ছে এটা কন্ট্রোল করবে, আর যদি আপনার মতো করে কন্ট্রোল করতে চান তাহলে নিচে লাইন বাই লাইন আপনি টিক দিয়ে ওইভাবে আপনি দিবেন, যেটা আমি এইমাত্র করলাম, ঠিক আছে? এইমাত্র করলাম। আবার আপনি যদি চান যে না এই ক্রেডিট নোট এখানে অ্যাপ্লাই করবো না, যদিও এটা এমনিতেও অ্যাপ্লাই হবে না, কারণ আপনার
ডিউ আছে 17,000, আপনি পাচ্ছেন মাত্র 10,000। সো আপনার তো 7,000 এখনো ডিউ আছে। সো ফাইনাল সেটেলমেন্ট যখন হবে তখন ক্রেডিট নোটের যে ফিগারটা সেটা ফাইনালি অ্যাপ্রুভ হবে, মানে অ্যাপ্লাই হবে। দেখেন রেকর্ড অ্যান্ড পেমেন্ট, তাহলে আমার এই 10,000 কিন্তু রিসিভ হয়ে গেল। ঠিক আছে, এরপরে দেখেন, এরপরে আসেন আমার বাকি যে টাকাটা, দেখেন পার্শিয়াল পেইড। এখন আপনি এখানে চলে যান, চলে যাওয়ার পরে এবার দেখেন এটা বাদ দিলাম, 7,463, এই যে 1,587, এইখান থেকে মাইনাস হয়ে দেখেন যে 5,876 হয়ে গেছে। এখন আপনি সেকেন্ড টাইম এটা পেমেন্ট দেখাইতে পারেন। এবার দেখবেন ক্রেডিট নোট আর নাই, এই যে ক্রেডিট নোট অ্যাপ্লাইড, এটা কিন্তু এখন অ্যাপ্লাই হয়ে গেছে। এর আগে ছিল ওপেন, এখন অ্যাপ্লাই। ঠিক আছে, তাহলে এইভাবে আপনি পার্শিয়াল পেমেন্ট নিতে পারবেন। আর ফুল পেমেন্ট যদি নিতে চান তাহলে ধরেন এই যে কনভার্ট টু ইনভয়েসে গেলেন, এটা তো এস্টিমেট, ধরেন আপনি রিসিভ পেমেন্টে গেলেন, এখানে ধরেন টোটাল যা ডিউ আছে ধরেন সব আপনি পেমেন্ট রিসিভ দেখাবেন, সবগুলো সিলেক্ট করলেন, সবগুলো এখানে টাকা আসছে কত, 57,947, পুরোটা ধরেন আপনি পান নাই, পাইছেন কত, 57,947 পাইছেন, 0.45 সে দেয় নাই। হতে পারে কিনা বলেন? জি। তাহলে আপনি কি করবেন, এই অ্যামাউন্টটা এখানে রিসিভ দেখাবেন, এই যে এটা সেন্ট্রালে দেখাবেন। ঠিক আছে, ও বাকিগুলো ওইভাবে হিসাব করে নেবে। কোন ব্যাংকে টাকাটা পাবেন, কত তারিখে পাবেন, প্রথমে নাম, তারপরে কত তারিখে পাচ্ছেন, 10 তারিখ দিলাম। পেমেন্ট মেথড কি হবে, ধরেন আপনি চেক পেয়েছেন, চেক, চেকটা আপনি চেক যখন পাবেন টাকাটা এখনো ব্যাংকে জমা দেন নাই, না দিলে এটা কি হবে, আনডিপোজিটেড ফান্ডে রাখবেন। এই যে আনডিপোজিটেড ফান্ড কোথায়, মানে যতক্ষণ পর্যন্ত টাকা মানে চেক ব্যাংকে জমা না হবে ততক্ষণ পর্যন্ত আমরা আনডিপোজিটেড ফান্ডে টাকাটা চেকটা রেখে দেব। দেখেন পেমেন্ট গেটওয়ে হতে পারে ক্যাশ, হতে পারে ডিরেক্ট ডেবিট, হতে পারে চেক, হতে পারে ক্রেডিট কার্ড, অনেক কিছু হতে পারে। এখন ক্যাশ হলে তো আমরা এখানে ডিপোজিট টু ক্যাশ লিখতাম। ঠিক আছে, যেহেতু চেকে দেওয়া হয়েছে এবং চেকটা এখনো ব্যাংকে জমা দেওয়া হয় নাই, সো ব্যাংকে জমা না দিলে তো আপনি ব্যাংক লিখতে পারবেন না, পারবেন? যার ফলে আমরা কি করলাম, আনডিপোজিটেড ফান্ডে টাকাটা রেখে দিলাম, দিয়ে আমরা রেকর্ড অ্যান্ড ক্লোজ দিলাম। আর এখানে পয়েন্ট সামথিং 0.45 এই টাকাটা হচ্ছে আমি এখনো কি করি নাই, পাই নাই, বা এটা পাবো না। ওইভাবে এটা নিষ্পত্তি করা হয়েছে যে কাস্টমার বলছে যে তোমাকে 45 সেন্ট আমি দিতে পারবো না, তুমি এটাকে সেটেল করে ফেলো। ঠিক আছে, ওই সেটেলমেন্টটা একটু পরে করতেছি। তাহলে আমরা কি রিসিভের ক্ষেত্রে পার্শিয়াল ফুল নিতে পারবো কিনা বলেন, পারবো? আচ্ছা, এবার আসেন হচ্ছে আমি যদি দেখি যে কোনো একজন কাস্টমার একদম ইনস্ট্যান্ট পেমেন্ট দিয়ে কোনো প্রোডাক্ট কিনতে চায় একদম নগদ টাকায়, তখন আমরা ডিরেক্টলি ইনভয়েস ইউজ নাও করতে পারি, না করে আমরা সেলস রিসিট যেটা আছে সেটা ব্যবহার করতে পারি, সেলস রিসিট। এবার আসেন ডেট দিলাম, কোন ডেটে সে হচ্ছে আপনারই দিবে। দেখেন কাস্টমার নাম দিতে হবে। সেলস রিসিটের ক্ষেত্রে কাস্টমারের নাম ম্যান্ডেটরি না, তাও আমি দিলাম। ডেট লিখলাম হচ্ছে 4 তারিখ, পেমেন্ট মেথড দিলাম ডিরেক্ট পেমেন্ট, তার মানে ওয়েলস ফার্গ, রিসিপ্টটা আমরা কত দিলাম? এটাই যে প্লাস আইকন থেকে প্লাস হ্যাঁ ধরলাম হচ্ছে অটো ক্লাব, এটা হচ্ছে আপনি 13টা সেল করেছেন, 300 করে 3,900, এখানে দেখেন ট্যাক্সেবল। ওকে, এবার আসেন হচ্ছে এই আইটেম ইনস্ট্যান্ট টাকা পেয়েছি আমি, ব্যাংকে টাকা ডিপোজিট হয়েছে, তাহলে আপনি রেকর্ড পেমেন্ট দিবেন। এখানে আর কোনো জটিলতা বা ঝামেলা কোনো কিছু নাই। এখন যেটা আমরা এইমাত্র পেমেন্ট করলাম এটার থেকে যদি কোনো প্রোডাক্ট ফেরত আসে, ক্লোজ করে দিই, সেলস রিসিপ্ট দেখেন, ডিসকাউন্ট আসলে আপনি ডিসকাউন্ট দেখাতে পারবেন।
তখন এখানে ওই যে ডিসকাউন্টের অপশন নাই, আপনি প্রাইস ডিরেক্টলি রেট কমাই দিবেন। যদি চান তাহলে আপনাকে এই যে এখানে গিয়ে ওই যে আমরা যেভাবে ম্যানুয়াল একটা ওই আইটেম ওয়াইজ একটা তৈরি করছি না, ওইটা এখানে দেখাই দিতে পারেন, ওটা দেখাই দিতে পারেন। আর যদি আপনি হচ্ছে চান যে না আমি সরাসরি রেট কমাই দিব এখানেই, তাও কমাই দিতে পারবেন। মানে আপনি যে টাকায় সেল করবেন ওই টাকাই তো লিখবেন, জাস্ট রেট কমাই দিবেন, দ্যাটস ইট, তাইলে হবে। কোয়ান্টিটি তো আর কমাইতে পারবে না, কারণ কোয়ান্টিটি তো সিমিলারই নিবে, কিন্তু রেটটা কমবে। আচ্ছা এবার দেখেন, এটা হচ্ছে আমরা ক্যাশ সেল করেছি। ক্যাশ সেল করার পরে যদি কোনো প্রোডাক্ট ফেরত আসে, খেয়াল করবেন, তাহলে আমরা এটাকে কি করব? এটাকে যেটা করব দেখেন, এই যে রিফান্ড রিসিট। আচ্ছা মনে রাখবেন, ক্যাশ সেল করছেন কিন্তু ক্যাশ ফেরত দিবেন না, তখন কিন্তু আবার আপনার রিফান্ড রিসিট আসবে না। তখন কি করবেন? ক্রেডিট মেমো করবেন। মনে রাখবেন, কেবলমাত্র টাকা যদি ফেরত দেন তাহলেই রিফান্ড রিসিট। সেল আপনি যেভাবেই করেন, ধরেন ইনভয়েস করেও তো টাকা পাবেন, ডিরেক্ট আপনি সেল মানে ক্যাশ সেল করলেও তো টাকা পাবেন, যেটাই করেন না কেন টাকা যখন পাবেন, পাওয়ার পরে যদি কোনো প্রোডাক্ট ফেরত আসে, সেই ক্ষেত্রে যদি কন্ডিশন থাকে টাকা ফেরত দেয়ার, তখনই কেবলমাত্র রিফান্ড রিসিটটা আমরা করব, অন্য কোনো সময় রিফান্ড রিসিট মেনু ব্যবহার করব না। বোঝা গেছে? আচ্ছা তাহলে আসেন আমি ধরে নিচ্ছি টাকা ফেরত আমি দিব, এবং কাস্টমারের নাম আমাকে এখান থেকে মেনশন করতে হবে। নাম ছিল হচ্ছে এপ্রিল পিটারসন, এখানে লেখেন। কবে ফেরত দিচ্ছেন? একদিন পরে দিই। আইটেম কি ছিল? অটো ক্লক। দেখেন 300 করে একটা ফেরত আসবে, দিবেন। তাহলে এবার আসেন হচ্ছে পেমেন্ট কি করবেন, আপনি চেকে দিবেন। কোন ব্যাংক? ওয়েলস ফার্গো। নাম, ডেট, কোন ব্যাংকের মাধ্যমে টাকাটা যাবে, কিভাবে টাকাটা দিবেন, আর কোন আইটেম দিবেন, ট্যাক্সেবল কিনা। এরপর 7 নিউ। এটা হচ্ছে আপনার, এটাও এই যে রিফান্ড সাকসেসফুলি পেইড। তার মানে আমরা এখানে রিফান্ড রিসিট করলাম। রিফান্ড রিসিটের মানে হলো যে আপনি বিক্রি যেভাবেই করেন, টাকা পাওয়ার পরে যদি কোনো প্রোডাক্ট ফেরত আসে, এবং আপনি টাকা ফেরত দিবেন, তখনই কেবলমাত্র রিফান্ড রিসিট করব। এখন ঘটনা হলো যে হ্যাঁ ফেরত একটা হচ্ছে বিজনেসের একটা মানে কমন একটা টার্মস, যে বিক্রি করবেন ফেরত আসতেই পারে। এখন ফেরত আসলে আপনি পলিসিতে লাইন টাকা দিতে টাকা তো পাইছেন, তখন পলিসিতে লাইন টাকা ফেরত দেওয়া হয় সিমিলার প্রোডাক্ট করবেন অথবা অল্টারনেটিভ প্রোডাক্ট অফার। এখন যেটাই করেন ওটা সেটেলমেন্ট এখানে করতে হবে। সেটেলমেন্টটা দেখেন করি, প্রথমে বিক্রি করছেন, ঘটনা অলরেডি ঘটে গেছে, টাকাও পাইছেন, এটাও ঘটে গেছে। এখন প্রশ্ন হচ্ছে যে ফেরত দিবেন, কিন্তু এই ব্যক্তি বা আমাদের কোনো মানে রিফান্ড পলিসি নাই। আমরা কি করবো? সিমিলার আইটেম তাকে রিপ্লেস করে দিব। করে দিলে আপনি যদি চান যে সিমিলার আইটেম, সিমিলার প্রাইস, সব যদি সিমিলার থাকে, তাহলে আমি এটা ইন্টারনালি চালানের মাধ্যমে এটাকে ইন্টারচেঞ্জ করতে চাই। এটা আমি প্রোডাক্টের ইয়াতে দিতে চাই, কারণ একটা যাচ্ছে একটা আসছে। এখন ওটা ভালো না মন্দ সেটা অ্যাডজাস্টমেন্ট হচ্ছে পরে ইস্যু। অ্যাডজাস্টমেন্ট ইস্যুটা পরে, খারাপ হলেও প্রোডাক্ট তো আপনার স্টকে আসতেছে, তাও তো করবে। সেই ক্ষেত্রে আপনি চালানের মাধ্যমে আপনি বলেন না আমি এটা এখানে রেকর্ড রাখতে চাই, হয়তো এখন মনে আছে পরে মনে থাকবে না, তখন আপনি কি করবেন? টাকা পাইছেন কিন্তু প্রোডাক্ট ফেরত আসছে, তখন শুরুতে আপনার কি করতে হবে? ক্রেডিট
ক্রেডিট মেমো করার পর পরবর্তীতে আপনাকে করতে হবে ইনভয়েস। ইনভয়েস করে ওই ক্রেডিট মেমো আর ইনভয়েসটাকে ট্যাগ করে দিতে হবে। আমরা যেমন আহ, যখন ক্রেডিট মেমো করি 500 টাকার ক্রেডিট মেমো করছেন আর আপনি বিক্রি করছিলেন ধরেন 2500, তাহলে ওইখান থেকে যখন টাকা আমরা দেই 2500 টাকা দেই না, কিন্তু 3000 অলরেডি আপনি 2500 টাকা নিচ্ছেন, তখন তো আর আপনার অ্যাডজাস্ট করার কিছু নেই। তখন কি করতে হবে? ওই 500 টাকার যে পুরোটা আপনি দিচ্ছেন আগে ওইটা তো আমাদের ইনভয়েস করতে হবে। ওই ইনভয়েসটাকে এই ক্রেডিট নোট দিয়ে অ্যাপ্লাই করে মানে আপনার দেখাই। তাহলে দেখেন আমরা আমাদের এই বিষয়গুলো কনসেপ্টে ক্লিয়ার থাকতে হবে যে এই রিফান্ড রিসিপ্টটা কখন ইউজ করব, কেন ইউজ করব, ক্রেডিট নোট কখন ইউজ করব, কেন ইউজ করব, এই বিষয়ে যদি কনসেপ্ট ক্লিয়ার না থাকে তাহলে কিন্তু আপনি এটা আলাদা যাবেন, ঠিক আছে, বুঝতে পারবেন। আচ্ছা এবার দেখেন আমি এইটা দেখাবো যে অলরেডি আপনি প্রোডাক্ট সেল করছেন এবং টাকাও পাইছেন, কিন্তু প্রোডাক্ট যখন ফেরত দিছে আপনি বলছেন না আপনি টাকা ফেরত দিবেন না। দেখেন এখানে আমরা অনেকগুলো প্রোডাক্ট অলরেডি টাকা অলরেডি পাইছি, এখান থেকেই দেখাই। দেখেন পেইড, দেখেন টাকা পাইছেন। এখান থেকে আমি একটা আইটেম নেই, ডায়াগনস্টিক এন্ড টেস্টিং ইকুইপমেন্ট। এটা হচ্ছে আমরা প্রথমে ক্রেডিট নোট করব। দেখেন ক্রেডিট মেমো, টাকা কিন্তু পাইছেন। ক্রেডিট মেমো কেন করতেছি? কারণ আমি টাকা ফেরত দিব না, আমি দিব হচ্ছে প্রোডাক্ট, যার ফলে আমি ক্রেডিট মেমো করলাম। আমি কাস্টমারের নাম কিন্তু ভুল করা যাবে না। এটা বিক্রি করেছিলেন কত তারিখে? 2/4। টাকা ফেরত না দিয়ে কিসের সাথে অ্যাডজাস্ট করা হবে? আগে মানে ফেরতটা যে আমি পাবো সেটার জন্য ক্রেডিট নোট করি আগে, এরপরে বলতেছি। আমরা বিক্রি করছি সেটা প্রোডাক্ট ওই ফেরতের আগে শেষ করি তারপর বলতেছি। ওয়েট 1 মিনিট। দেখেন প্রথমে কাস্টমারের নাম দিলাম, আর এটা ছিল ফেব্রুয়ারি সম্ভবত, হ্যাঁ ফেব্রুয়ারি 4 তারিখে করেছি। নর্মালি এত লম্বা সময় মানে যাবে না, আরো কম সময়ে টাকা মানে প্রোডাক্ট ফেরত দিতে হবে আপনাকে। ধরেন আমি ধরলাম 12 তারিখ, ফেব্রুয়ারি 12 তারিখ। প্রোডাক্ট ছিল দুইটা, একটা প্রোডাক্ট ইনহেলার, ধরেন ইনহেলার ইনহেলার হচ্ছে আমরা ফেরত পেয়েছি একটা আইটেম। বিক্রি করেছিলাম, কি কোনো ডিসকাউন্ট ছিল? ডিসকাউন্ট ছিল না, ডিসকাউন্ট ছিল না। আচ্ছা তাহলে এবার আসেন ক্রেডিট নোট আমরা করে ফেললাম 308.70 সেভ করলাম। দেখেন আচ্ছা এইটা যখন আপনি কি করলেন, ক্রেডিট মেমো করলেন, তার মানে আপনার প্রোডাক্টটা ফেরত আসছে, আপনার স্টকে অ্যাড হয়েছে। এখন সিমিলার প্রোডাক্ট আপনি আবার তাকে দিছেন, ভালো ফ্রেশ দেখে দিছেন। যখন দিবেন তখন কি করবেন? বিল করবেন। বিল মানে ইনভয়েস করবেন। দেখেন 1009। এক হাজার নয়।
প্রোডাক্ট যখন ফেরত দিয়েছি, দেওয়া মানে পেয়েছি, পাওয়ার পরে আবার তাকে আমি ওটা রিপ্লেস করে দিয়েছি। রিপ্লেস করার কারণে আমি কি করছি, তার জন্য এখানে আরেকটা ইনভয়েস ক্রিয়েট করেছি। এখন যখন এটা রিসিভ পেমেন্টে আসবে, দেখেন খেয়াল করেন, এখন এই টাকা তো আর আমি পাবো না, কারণ এটা তো ফেরত দিছি, তাই না? কিন্তু আপনার এখানে তো এটাকে সেটেল করতে হবে। ইনভয়েস করার পর তো এটা ওপেন থাকে, এটাকে আপনার সেটেল করতে হবে ওই ক্রেডিট মেমো দিয়ে, এটাকে সেটেল করতে হবে। এটা করবেন কিভাবে দেখেন, প্রথমে হচ্ছে ইনভয়েসটা ওপেন করবেন। দেখেন এখানে খেয়াল করে দেখেন, আমি মাত্র করেছি হচ্ছে 9 নাম্বার, এই যে 9 নাম্বার 308.70। এটা দেখেন, এটা হচ্ছে ইনভয়েস আর এটা ক্রেডিট মেমো, সিমিলার অ্যামাউন্ট না? এটা আনঅ্যাপ্লাইড আর এটা হচ্ছে ওপেন। তাহলে রিসিভ পেমেন্টে যান, যাওয়ার পরে এখানে খেয়াল করে দেখেন যে ক্রেডিট মেমো হচ্ছে 308, আর হচ্ছে এখানে ইনভয়েস 308 ডিউ। এখন কি করবেন, পেমেন্ট তো জিরো, কারণ আপনি তো টাকা পাবেন না, কিন্তু দুইটাই তো ক্লোজ করতে হবে। যার ফলে কি করবেন, যে রেকর্ড পেমেন্ট দেন, এটা কি হয়ে যাবে এবার দেখেন, এটা হয়ে যাবে পেইড, এটা হয়ে যাবে অ্যাপ্লাইড। তাহলে আর কোনো থাকবে না। এটা হচ্ছে যদি আপনি প্রোডাক্ট রিপ্লেস করেন টাকা না ফেরত দিয়ে, ঠিক আছে? এটা হচ্ছে সেটা। বাড়তি টাকা দিবে, কাস্টমার টাকা বাড়তিটা দিবে, এখানে ওই ডিউ দেখাবে ওই টাকা। লিঙ্ক যখন হবে 400 মাইনাস 308, তাহলে বাকিটা হচ্ছে দেখাবে, ডিউ দেখাবে $92। ওই টাকা কাস্টমার পে করে তারপর প্রোডাক্ট নিবে। হ্যাঁ, আবার অন্য প্রোডাক্টের সাথে নিতে পারেন, যেটাই নেন। রিফান্ড রিসিট টাকা ফেরত দিলে, রিফান্ড রিসিট বললেই বুঝবেন যে আপনি টাকা, আপনি বলতে আপনি মানে কোম্পানি বুঝাবেন, ঠিক আছে? যে রিফান্ড রিসিট মানে হচ্ছে টাকা ফেরত দিবেন আপনি। আর কিন্তু টাকা ফেরত দেওয়ার পলিসি নাই বললেই চলে, খুব বেশি কোম্পানি দেয় না টাকা ফেরত। তারা মানে কখন দিবে না, কখন টাকা ফেরত দিবে, যখন সে আপনাকে প্রোডাক্ট দিতে পারবে না। হ্যাঁ, কিছু মানে কম টাকার প্রোডাক্ট নিলে ওরা, শোনেন, যদি টাকা ফেরত দেয় তাহলে পুরো টাকাই আপনাকে ফেরত দিতে পারবে। আর যদি মানে কম টাকা, যেটা হয়তো $308 প্রোডাক্ট আপনি ফেরত পাইছেন, কিন্তু সে প্রোডাক্ট নিচ্ছে $200, বাকি আরো $108 বেশি থাকে। এখন এই $108 চাইলে সে আপনাকে ক্যাশ ফেরত দিতে পারে, অথবা বলতে পারে যে আমাদের তো রিফান্ড পলিসি নাই, আপনি হয় এই আইটেমের সমান এরকম প্রাইজের কোনো প্রোডাক্ট নেন, অথবা এর চেয়ে বেশি দামের প্রোডাক্ট নেন, এটা বলবে। হ্যাঁ, তখন করলো না পরে করলো, তো ঠিক আছে, তাহলে আমি আপাতত নিব না, পরে নিব, ওইটা তাহলে ওপেন অবস্থায় থাকবে, যখনই নিবে তখনই ওটা অ্যাপ্লাই করা যাবে, ঠিক আছে? আচ্ছা, এবার ধরেন ক্যাশ এবং নগদ দুইটা একসাথে যদি হয়, মানে বাকি আর হচ্ছে আপনার ক্যাশ, নেন নেন, দেখেন আমরা একটা ইনভয়েস করব, যেটার প্রাইস হয়তো 10,000 5,000 যাই থাক না কেন, পার্শিয়ালি ক্যাশ দিবে, বাকিটা ডিউ থাকবে, এরকম যদি হয়। ধরেন এটা হচ্ছে আমরা এখান অ্যাঞ্জেলাকে নিলাম। ফার্স্ট অফ অল হচ্ছে এখানে দেখেন দুইটা আইটেম আমরা এখান থেকে নেই। আচ্ছা, এখন প্রশ্ন হচ্ছে $7,700 এই টাকার প্রোডাক্ট নিবে, কিন্তু আপনি বলছেন একবারে বাকিতে দিবেন না, এখানে মিনিমাম তোমাকে $2,000 তোমাকে দেওয়া লাগবে, এই ডিপোজিট 2,000, ঠিক আছে? এই টাকাটা কিভাবে পাবেন, ধরেন চেক পাইছেন, চেকটা আনডিপোজিট ফান্ডে রাখছেন,
ঠিক আছে। আচ্ছা, এটার জন্য জার্নাল কি হবে? জার্নাল হবে হচ্ছে অ্যাকাউন্টস রিসিভেবল ডেবিট কত, 5,700, আর আনডিপোজিট ফান্ড ডেবিট 2,000, আর বাকি যেগুলো যেভাবে ছিল ওইটা ওইভাবেই থাকবে। আচ্ছা, এইটা গেল। এখন আমার এই যে ব্যাংক হইতে পারে, তা ডিরেক্ট যদি ব্যাংকে জমা দেন, চেক পেয়ে জমা দিয়ে দিচ্ছেন, তাহলে ব্যাংক হবে। আর যদি পরে জমা দেন, ওই দিন জমা দেন নাই, তাহলে ওটা আপনি আনডিপোজিট ফান্ড রাখবেন। হ্যাঁ, আনডিপোজিট ফান্ড ওইটা, এটাও আপনার মানে অ্যাসেট। এবার দেখেন আনডিপোজিট ফান্ড কোথায় গিয়ে ক্লিন করব। দেখেন এই যে এই প্লাস আইকনে গিয়ে আদার্স এর আন্ডারে দেখেন, এই যে দেখেন এই ব্যাংক ডিপোজিট কি লেখা আছে, ব্যাংক ডিপোজিট। এখানে গেলে আপনি যে দুইটা চেক মানে পাইছেন, এই চেকগুলো এখানে শো করবে। এই দেখেন, এই যে একটা চেক হচ্ছে এমি, একটা চেক হচ্ছে অ্যাঞ্জেলা, একটা হচ্ছে 57,000, একটা হচ্ছে 2,000। এখন যদি দুইটা চেকই আপনি ব্যাংকে জমা দেন, তাহলে আপনি দুইটাই সিলেক্ট করবেন, করে 59,000 টাকা কোন ব্যাংকে জমা দেবেন, এই ব্যাংকের নাম সিলেক্ট করে ডেট লিখে আপনি 7 নিউ দিবেন। তাহলে টাকা আপনার ব্যাংকে ঢুকে গেছে। এইবার আনডিপোজিট ফান্ড হচ্ছে 0, টাকাটা সব ব্যাংকে চলে যাবে। ঠিক আছে। আচ্ছা, তাহলে দেখেন আমরা যে কোনো ওয়েতে কিন্তু কাজ করতে পারি, এবং আপনি চাইলে পেমেন্ট মেথড, এখানে যেমন সেলস রিসিটে যাই, সেলস রিসিটে গেলে এখানে দেখেন পেমেন্ট মেথড আছে, এই যে পেমেন্ট মেথড একটা আছে এসিএইচ, ক্যাশ, চেক, ক্রেডিট কার্ড, এবং হচ্ছে ডিরেক্ট পেমেন্ট। আরো হইতে পারে, আরো হইতে পারে কি দেখেন, আরো হইতে পারে ধরেন আর টিজিএস, এটা পেমেন্ট মেথড হইতে পারে। তারপরে ধরেন এনপিএসবি হতে পারে, ঠিক আছে, এনপিএসবি, ঠিক আছে। তারপরে ধরেন হইতে পারে দেখেন বিএফটিএন, বিএফটিএন, এইগুলো হচ্ছে পেমেন্ট গেটওয়ে। মানে আপনি এই এই মেথডে পেমেন্ট পাঠাইতে পারেন। এগুলোর একটা মিনিং আছে, ধরেন এনপিএসবি করলে টাকাটা ইনস্ট্যান্ট চলে যায়, ইনস্ট্যান্ট ট্রান্সফার। আর বিএফটিএন করলে টাকাটা চলে যায় একদিন পরে, এবং আজকে যদি করেন রবিবারের আগে যাবে না, কিন্তু যদি এনপিএসবি করেন একদম ইনস্ট্যান্ট যাবে। মানে এটাতে কোনো অথরাইজেশন লাগে না, এটা ডিরেক্টলি টাকা ট্রান্সফার হয়ে যায়। আর বিএফটিএন করলে হচ্ছে এটার ব্যাংকিং আওয়ার থাকতে হবে, এবং ওরা এটা ক্লিয়ার করবে, দেন হচ্ছে টাকা পাবেন, এছাড়া পাবেন না। ঠিক আছে। আচ্ছা, এইগুলো হচ্ছে পেমেন্ট মেথড, এগুলো চাইলে আপনি পেমেন্ট মেথড অ্যাড করতে পারেন। ঠিক আছে। আচ্ছা, এবার আসেন আমি আপনাদের কিছু কোশ্চেন করি। আমরা ইনভয়েস করেছি, আমরা রিসিভ পেমেন্ট করেছি, এস্টিমেট করেছি, ক্রেডিট মেমো করেছি, সেলস রিসিট করেছি, রিফান্ড রিসিট করেছি, আনডিপোজিট ফান্ড ক্লিন করেছি, আর হচ্ছে আমরা পেমেন্ট মেথড কিভাবে অ্যাড করতে হয় সেটা দেখেছি। এই কয়েকটা জিনিসের উপরেই আপনাদের হোমওয়ার্ক থাকবে। আমি যেগুলো মানে দেখাই দিছি, এগুলো হচ্ছে জাস্ট আপনি মেনুটা ব্যবহার করবেন কিভাবে সেইটা বলে দিছি। এখন আপনাদের যেটা থাকবে হোমওয়ার্ক, সেটা হলো আমি আপনাদের যেই শিট শেয়ার করব, সেই শিটে যেভাবে আছে ঠিক সেভাবে করবেন। শিটে কাস্টমার ওয়াইজ আছে, আপনারা কাস্টমার ওয়াইজ রিপোর্ট রান করবেন, প্রতিটা কাস্টমার ওয়াইজ। ধরেন আমি এখানে অনেকগুলো কাজ করেছি, আমি যদি চাই যে দেখেন এই যে অ্যাপসে যাই, অ্যাপসে গিয়ে গেট পেইটে গিয়ে আমরা হচ্ছে ধরেন কাস্টমারে যাই, ধরেন কাস্টমারে গিয়ে আমরা কাস্টমার হাবে যাই, সরি কাস্টমার হাব, কাস্টমার, খেয়াল করেন কাস্টমার ওয়াইজ আপনারা রিপোর্ট কিভাবে রান করবেন।
এবার দেখেন কাস্টমারের এখানে এমি, খেয়াল করেন এই নামের উপরে ক্লিক করবেন। ক্লিক করার পরে এই ব্যক্তির যতগুলো ট্রানজেকশন হয়েছে সব এট এ টাইমে দেখাবে। এই যে এখানে আপনারা কি করবেন, এটাকে যে রিপোর্ট ডাউনলোড করবেন। ডাউনলোড করলে এখানে বোঝা যাবে। দেখেন প্রথমে ডেট দেওয়া থাকবে, টাইপ দেওয়া থাকবে, এরপরে নাম্বার দেওয়া থাকবে। প্রথমে পেমেন্ট, ইনভয়েস, ডিপোজিট, পেমেন্ট, ইনভয়েস, ক্রেডিট মেমো, ইনভয়েস, এস্টিমেট, ইনভয়েস, এবং কোনটার কত টাকা সব লেখা আছে, কোনটা ক্লোজ কোনটা ওপেন সেটাও লেখা আছে। ঠিক আছে, এই রিপোর্ট যতগুলো কাস্টমার থাকবে সবগুলো কাস্টমারের জন্য এরকম একটা করে রিপোর্ট আপনি ডাউনলোড করবেন, করে একটা ফোল্ডারের মধ্যে দিয়ে দিবেন। ঠিক আছে, তার আগে সবগুলো করে নিতে হবে। ঠিক আছে, আচ্ছা কোনো প্রশ্ন থাকলে বলেন। 45%। আচ্ছা ওটা করে দিচ্ছি এখন। এটার অ্যাডজাস্টমেন্টটা হলো আমি এটাকে ক্যাশ ডিসকাউন্ট চালু করব। ঠিক আছে, আমরা যেমন ডিসকাউন্ট প্রোডাক্ট এটা পুরো অথবা এটা আমরা জার্নালে পাবলিশ করব, যেটা আমাদের সুবিধা মনে হয়। 45 এ আছে আমরা এর উপরে দিচ্ছি। আমি আপনাদের জার্নাল দিয়ে দেব, তাহলে আপনাদের সহজ হবে। জার্নালে আপনারা ইউজ অ্যাকাউন্টিং এর মানে রিসেন্টলি চর্চার মধ্যে নাই কে আচ্ছা, আপনাদের দেখবেন ওই ফেসবুক গ্রুপ যেটা আছে আপনাদের আছে, আমি দেখাচ্ছি এই ভিডিওগুলো একটু দেখবেন, আপনাদের কাজে দিবে, অনেক কাজে দিবে। এখানে লেখেন খেয়াল করেন 800 কত, এই 807 এ গেলে এখানে দেখেন এই যে এই ভিডিওগুলো দেখবেন। এই এগুলো দেখবেন, এগুলো দেখবেন। ঠিক আছে, বেসিক অ্যাকাউন্টিং এর এখানে কয়েকটা ভিডিও আছে আর এখানে ডকুমেন্টস আছে, প্রত্যেকটা আলাদা আলাদা লিংক দেওয়া আছে, এখানে গিয়ে ঢুকে দেখবেন ভিডিও এবং প্র্যাকটিস। আচ্ছা 45 সেন্ট, এটা সমাধানটা করে ফেলি। খেয়াল করেন এটা সমাধানটা করব হচ্ছে আমরা চলে যাব জার্নাল এন্ট্রিতে, সহজে করে দিই। জার্নাল এন্ট্রি খেয়াল করেন, এখানে গিয়ে সেটেলমেন্ট কবে করবেন, ধরলাম আজকে ডেটে করবেন। এখানে লেখেন হচ্ছে ক্যাশ ডিসকাউন্ট, রেকর্ডিং হচ্ছে তো, এই যে ক্যাশ ডিসকাউন্ট, এই নামে কোনো লেজার নাই, ক্রিয়েট করে নিই। এক্সপেন্স, আদার বিজনেস এক্সপেন্স। ঠিক আছে, লেখেন 0.45, হ্যাঁ, আর এখানে লিখবেন অ্যাকাউন্টস রিসিভেবল। টাকাটা কার কাছে আছে, অ্যাকাউন্টস রিসিভেবলের কাছে আছে না? এই যে অ্যাকাউন্টস রিসিভেবল। আচ্ছা এখন কাস্টমারের নাম কি, কাস্টমার নাম মেনশন করতে হবে, এমি, এই দেখেন এমি, এরপরে 7 ক্লোজ দিয়ে দেন। দেওয়ার পর এরপর এখানে আসেন, এই যে এটা 0.45, এটা পেমেন্ট করেন, এই যে রিসিভ পেমেন্টে যান। এখানে যাওয়ার পরে এই দেখেন এই 0.45 এর সাথে এই 0.45 ম্যাচ হয়ে গেছে। এরপর আপনি রেকর্ড করেন, এটার টাকা কিন্তু পাচ্ছেন না, কারণ এর টাকা তো আর আপনাকে দিবে না। ঠিক আছে, ডান। জার্নাল করলাম,
ট্যাগ করলাম অ্যাকাউন্টস রিসিভেবলের নামের পাশে। মনে রাখবেন জার্নাল করার সময় যদি অ্যাকাউন্টস রিসিভেবল লেখেন অথবা অ্যাকাউন্টস পেয়েবল লেখেন, অবশ্যই আপনাকে কাস্টমার এবং সাপ্লায়ারের নাম মেনশন করতে হবে, তা না হলে সেভ নিবে না। ঠিক আছে, আশা করি বুঝতে পারছেন।